সেই ক্লাস 1 থেকেই টেন্স পড়ছো, এবং যদি 12টা টেন্স 12 বছরেও পড়তা, আজকে তুমি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত 12 বছরে যদি একটা বছরে একটা করে টেন্স শিখতা, তাহলে আজকে আমার টেন্স পড়ানোর কথা ছিল না, বা পড়াতে হতো না। তার মানে তোমার শিখাটা পারফেক্ট না। ওকে, এই জন্য। এবং এমন কোনো সেন্টেন্স নেই যেটা টেন্সের মধ্যে পড়ে না। আমরা পৃথিবীতে যত কথা বলি প্রত্যেকটা কথা কিন্তু টেন্সের মধ্যে থাকে। টেন্সের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু তারপর আমরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি না কেন? অথচ কোনো কথাই তো টেন্সের বাইরে যায় না, তারপর আমরা বলতে পারি না কেন? বলা দূরের কথা, আমরা লিখতেও পারি না, সবটা কোন টেন্সে পড়বে সেটা আমরা বুঝতেও পারি না। তাহলে এটা কেন হয়? ঠিক আছে, তাহলে মানে আমাদের শিক্ষার বিষয়টা পারফেক্ট না, আমাদের শিখার বিষয়টা পারফেক্ট নাই। জন্য আজকের ক্লাসে আমি চেষ্টা করব তোমাদেরকে টেন্সটা খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হতে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কি ধরনের টেন্স থেকে প্রিপারেশন নিতে হবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আর কি। যাক, প্রথম যে টেন্সটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আসলে কি, মানে কত জায়গায় এই বিষয়টা হতে পারে, এটা নিয়ে আমরা প্রথমে একটু কথা বলি। দেখো, যে কোনো সচরাচর কাজ, যে কোনো সচরাচর কাজ, আমি খাই, আমি ঘুমাই, আমি পড়ি, আমি যাই, আমি খেলি, এই যে আই প্লে, আই গো, আই ইট, ওকে, আই টেক এক্সারসাইজ, এই যে এই বিষয়গুলা সচরাচর যে কোনো কাজ বুঝালে সেটা অ্যাজ ইউজুয়াল ওয়ার্ক, মানে অ্যাজ ইউজুয়াল কোনো ওয়ার্ক কাজ বুঝালে সেটা অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। অ্যাজ ইউজুয়াল যদি কেউ কাজ, কোনো কাজ বোঝানো হয় সেটা অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। ওকে, নাম্বার 1। সেকেন্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় ইউনিভার্সাল ট্রুথ হলে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় ইউনিভার্সাল ট্রুথ। ওকে, দেখো, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা কিন্তু একটা চিরন্তন সত্য কথা। মানুষ মরণশীল, এজন্য এটা দেখো ইজ হয়েছে প্রেজেন্ট টেন্স, নট পাস্ট টেন্স। ওয়াজ হয় নাই, উইল বি হয় নাই, ম্যান উইল বি মর্টাল এই কথা হয় নাই, হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ হলে যদি চিরন্তন সত্য বুঝাই, তাহলে সেটা অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, তাহলে আমরা দুইটা বিষয় জানলাম, একটা হলো অ্যাজ ইউজুয়াল ওয়ার্ক, সচরাচর যে কোনো কাজ, সাধারণ ঘটমান কোনো কাজ হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আর হলো এই যে এটা গো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা ওয়েন্ট হয় নাই, উইল গো হয় নাই। আরেকটা হলো ইউনিভার্সাল ট্রুথ হলে। তারপর 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে তোমার আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ওকে, এই হ্যাবিচুয়াল ফ্যাক্ট এটা কি জিনিস, মানে অভ্যাসগত যদি কোনো কারণ বোঝায়, কোন একটা কাজ আপনি প্রতিদিন করেন, এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। কোন একটা কাজ আপনি প্রতিদিন করেন, সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই অভ্যাসে যদি কোনো একটা জিনিস পরিণত হয় যেটা আপনি প্রতিদিন করেন, তাহলে সেটাকে অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করতে হয়। যেমন দেখেন, আই ওয়াক এভরিডে মর্নিং, আমি প্রতিদিন সকালবেলা হাঁটি, এটা একটা আপনার অভ্যাস, এটা হ্যাবিট হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ওকে, এই জন্য দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আমি প্রতিদিন হেঁটেছিলাম এরকম না, আমি প্রতিদিন সকালবেলা হাঁটি, এটা প্রতিদিন বারবার ঘটে এমন একটা কাজ, পুনঃ পুনঃ ঘটে এমন একটা কাজ, এবং এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনার। তাহলে যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। এরপর আসেন, এরপর হচ্ছে দেখেন, যদি কোনো হিস্টোরিক্যাল ট্রুথ বোঝায়, হিস্টোরিক্যাল ট্রুথ, অর্থাৎ কোনো যদি ঐতিহাসিক সত্য বোঝায়, ঐতিহাসিক সত্য বোঝানো হয়, তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেমন দেখেন, এই যে শাহজাহান বিল্ডস, নির্মাণ করে তাজমহল। শাহজাহান যে তাজমহল বানিয়েছে এটা কিন্তু একটা ঐতিহাসিক সত্য, দিস ইজ এ হিস্টোরিক্যাল ট্রুথ। ওকে, এখন প্রশ্নটা হলো, শাহজাহান তাজমহল বানিয়েছে আজ থেকে প্রায় 500 বছর আগে, প্রায় 500 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এত আগে বানানোর পর সেটাকে কেন আমি প্রেজেন্ট টেন্স ইউজ করছি, একটা প্রশ্ন থাকতে পারে। দেখেন, মনে রাখবেন, এটা যদি অনেক আগে বানায়ও তারপরে কিন্তু এটা একটা ঐতিহাসিক সত্য কথা, হিস্টোরিক্যাল ট্রুথ। যদি ঐতিহাসিক সত্য হয় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে, এই যে বিলস। কিন্তু প্রশ্ন হলো, যদি এখানে এইভাবে দেয়া থাকে, ইন মোগল
এম্পায়ার, ইন মুঘল এম্পায়ার। ঠিক আছে, দেখো যদি ইন মুঘল এম্পায়ার দিয়ে দেই আমি, এরকম একটা ক্লো দিয়ে দেই, দেখো শাহজাহান বিল্ডস নির্মাণ করে তাজমহল, তাজমহল ইন মুঘল এম্পায়ার। মুঘল সাম্রাজ্যের সময়, মুঘল শাসনামলে শাহজাহান তাজমহল নির্মাণ করে। এই যে যখন আমি অতীতের একটা সময়কাল উল্লেখ করে দিয়েছি, এটা কিন্তু মুঘল এম্পায়ার, এটা কিন্তু আজকের কথা না, এটা কিন্তু আজ থেকে যখন মুঘল শাসন ছিল তখনকার কথা। তাহলে এই যে মুঘল শাসন যখন ছিল সেটা কিন্তু অতীতের কথা, এবং এই মুঘল এম্পায়ারটা একটা অতীতের সময়কাল। যদি কোনো একটা সেন্টেন্সে অতীতের কোনো সময়কাল, পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড থাকে, অতীতের কোনো সময়কাল উল্লেখ থাকে, ধরো যে 1998 সাল বা 2017 সাল মুঘল এম্পায়ার, এনশিয়ান টাইম, এনশিয়ান এজ, দা ব্রোন এজ, এভাবে যদি অতীতের কোনো সময়কাল উল্লেখ থাকে, তখন কিন্তু সেটা আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না। ঐতিহাসিক সত্য হলো সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, বিল্ট, বিল্ডস, বিল্ট। ওকে, শাহজাহান বিল্ট, বানিয়েছিল তাজমহল, তাজমহল ইন মুঘল এম্পায়ার, মুঘল এম্পায়ার। আমি আমি আশা করি বুঝাতে পেরেছি। তাহলে যদি কোন বাক্যে কোনো অতীতের সময়কাল যদি উল্লেখ থাকে, অতীতের কোনো সময়কাল যদি উল্লেখ করে দেয়, তখন কিন্তু সেটা আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে না, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বুঝাবে না, সেটাকে অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্সই করে দিতে হবে। আচ্ছা, যেহেতু আমি এই মুঘল এম্পায়ারটা যদি মুছে দেই, তাহলে আমি এখানে হিস্টোরিক্যাল ট্রুথ বুঝালে তখন এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, বিলস। ওকে, এবার আসেন, এটা গেল। এবার হলো 5 নাম্বার, হিস্টোরিক্যাল ট্রুথ গেল। তারপর হলো যে আমরা একটা জানি, এটা আমরা সবাই জানি, সেটা হলো সায়েন্টিফিক ট্রুথ। যদি সায়েন্টিফিক ট্রুথ বোঝাই, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখো, দ্য সান রাইজেস আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, দ্য সান রাইজেস আর্লি ইন দ্য মর্নিং। আগে কিন্তু মানুষ পৃথিবীর সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, কি ঘুরে না, এগুলো নিয়ে অনেক ধরনের মতবাদ ছিল। তার মানে এগুলো সাইন্টিফিক কিছু অ্যানালাইসিস। তো আমি যদি এখানে বলি দা সান মুভস অ্যারাউন্ড দ্য সান, সেটাও হবে দা সান রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা মানে সূর্য উঠে। তারপর হচ্ছে তোমার এটা সাইন্টিফিক ট্রুথ। আমি একটা সহজ দেই, এটা না দিয়ে আরো সহজ দেই। আমি দা সান মুভস অ্যারাউন্ড দা সান, এটা দিলে তাইলে আমাদের সাইন্টিফিক ট্রুথটা বেশি বোঝা যায়। ওকে, আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন মুভড হয় নাই, মুভস হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। কেন? এটা একটা সাইন্টিফিক ট্রুথ, এটা একটা বৈজ্ঞানিক সত্য কথা, যে দি সান মুভস অ্যারাউন্ড দ্য সান। আজ থেকে 150 বছর আগেও মানুষ মনে করতো পৃথিবী সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, কিন্তু এখন বিষয়টা হচ্ছে দা আর্থ, দা সান মুভস অ্যারাউন্ড দা আর্থ হবে, সরি, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। ঠিক আছে, তাহলে এই যে আজ থেকে প্রায় 150 বছর আগেও মানুষ মনে করতো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, কিন্তু এটা প্রমাণিত হয়েছে খুব বেশি দিন হয় নাই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। তাহলে এই যে এই বিষয়টা একটা কিন্তু সাইন্টিফিক ট্রুথ, এটা বৈজ্ঞানিকভাবে একটা সত্য কথা, এজন্য এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করতে হবে। এবার আসেন, এরপর হচ্ছে অবজারভেশনাল ট্রুথ। অবজারভেশনাল ট্রুথ মানে পর্যবেক্ষণমূলক সত্য কথা। পর্যবেক্ষণ করার পর যেটা আমার কাছে সত্য বলে প্রমাণিত হয়েছে, সঠিক বলে প্রমাণিত হয়েছে, সেটাকে বলা হয় অবজারভেশনাল ট্রুথ। এই যে যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন সততাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা। মানুষ যখন সভ্যতা, সিভিলাইজেশন যখন ডেভেলপড হচ্ছে, তখন সিভিলাইজেশন ডেভেলপের সময় একটা পর্যায়ে এসে মানুষ একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, সেটা হচ্ছে যে মানুষের জীবনের সর্বোত্তম পন্থা হলো সততা। এটা কিন্তু মানুষের অবজারভেশনাল ট্রুথ, এটা একটা মানুষের পর্যবেক্ষণমূলক সত্য। সে পর্যবেক্ষণ করে, চিন্তা করে একটা সিদ্ধান্তে সে উপনীত হয়েছে। এজন্য অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। তারপর অবজারভেশনাল ট্রুথের পরে হলো তোমার একটা হচ্ছে একটা বিষয় আছে, সেটা হলো যে দা স্কুল ওপেনস টুমরো। দেখো,
এখানে ওপেন্স হয়েছে, উইল বি ওপেন্ড হয় নাই, ওপেন্স হয়েছে। তো প্রশ্ন হলো কেন ওপেন্স হয়েছে? এখানে তো টুমোরো আছে, ঠিক না? তো টুমোরো থাকার কারণে তো এটা উইল বি ওপেন্ড হওয়ার কথা, কিন্তু না, টুমোরো থাকলে যে সব সময় তোমাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে, টেন্সের এরকম অ্যাবসলিউট এন্ড স্ট্রিক্ট কোনো রুলস নেই। আর ভাষা কখনো সবসময় গ্রামার দিয়ে জাজ করা যায় না। টেন্স জিনিসটা কোনো কনস্ট্যান্ট বিষয় না যে সব সময় এরকম হবে। টেন্সটা কনটেক্সট এবং সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ওকে, তো এই জন্য এখানে আসলে নিয়ার ফিউচার বুঝাইছে, নিয়ার ফিউচার অর্থাৎ নিকট ভবিষ্যৎ বুঝালে, নিকট যদি ভবিষ্যৎ বুঝায়, এই যে স্কুল যে খুলবে সেটা আগামীকাল এবং নিকটে, এবং সেটা একটা ভবিষ্যৎ, এরকম নিয়ার ফিউচার বুঝালে তখন সেটাকে টুমোরো থাকা সত্ত্বেও তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারবা। এই জন্য দ্য স্কুল ওপেন্স টুমোরো, দিস সেন্টেন্স ইজ কারেক্ট বিকজ ইট মিনস নিয়ার ফিউচার। ওকে, এটার দ্বারা নিয়ার ফিউচার বুঝাচ্ছে। তাহলে নিয়ার ফিউচার বুঝালে টুমোরো থাকলেও তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারবা। বেসিকলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে এই 7টা জায়গায় সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা দেখা যায়। ওকে, তাহলে দেখো, অ্যাজ ইউজুয়াল ওয়ার্ক, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, অবজারভেশনাল ট্রুথ এন্ড নিয়ার ফিউচার, এই 7টা ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার আসো, কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দেখো, আমি এটাকে একটা ছন্দ লিখে দিয়েছি, সেটা হলো গার্ডেন অফ আস। এই যে গার্ডেন অফ আস, এটার মধ্যে সবকিছু আছে। দেখো, জি দিয়ে হলো জেনারেলি, এই যে গার্ডেন মানে জি, জি দিয়ে জেনারেলি, এ দিয়ে অলওয়েজ, আর দিয়ে রেগুলারলি, ডি দিয়ে ডেইলি, ই দিয়ে এভরিডে, এভরি নাইট, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এন দিয়ে নর্মালি এবং এন দিয়ে ন্যাচারালি, ও দিয়ে অকেশনালি, আর অফেন বা অফটেন, যেটাই বলো, একটা আমেরিকান উচ্চারণ আর একটা ব্রিটিশ, অফটেন বললো কারেক্ট, অফেন বললো কারেক্ট, অকেশনালি। আর হচ্ছে তোমার এফ দিয়ে হলো ফ্রিকোয়েন্টলি, ইউ দিয়ে ইউজুয়ালি, এস দিয়ে হলো সেলডম এবং সামটাইমস। অর্থাৎ এই ওয়ার্ড গুলো যদি থাকে, এই ওয়ার্ড গুলো যদি কোন একটা সেন্টেন্স, এই যে গার্ডেন অফ আস, এখানের মধ্যে ওয়ার্ড গুলো আছে, ইউ দিয়ে ইউজুয়ালি, এস দিয়ে সেলডম, এফ দিয়ে ফ্রিকোয়েন্টলি, ও দিয়ে অকেশনালি, অফেন, এন দিয়ে নর্মালি, ন্যাচারালি। ওকে, এই যে গার্ডেন অফ আস, এটার মধ্যে ওয়ার্ড গুলো আছে। তো এইভাবে যদি তুমি এই ওয়ার্ড গুলো যদি সাধারণত কোন একটা সেন্টেন্সে দেখা যায়, মানে কোন একটা সেন্টেন্সের মধ্যে থাকে, সব সময় যে হবে তা না, কিন্তু যদি কোন একটা সেন্টেন্সের মধ্যে এই সকল ওয়ার্ড দেখি, তাহলে সেই সেন্টেন্সটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু হচ্ছে ইন্ডিকেটিং ওয়ার্ড আর কি, যেগুলো থাকলে সাধারণত সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হয়। তাহলে এই বিষয়গুলা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে এতটুকুই জানা প্রয়োজন ছিল আর কি, এতটুকুই প্রয়োজন ছিল। এখন তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও যে তোমরা এতটুকু বুঝছো কিনা, এতটুকু বিষয়টা বুঝছো কিনা একটু জানাও। ওকে, ঠিক আছে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গেল, কেমন? ওকে, এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবার আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমান চলমান কাল। এটা অর্থই হলো, দেখো, বর্তমান কন্টিনিউয়াস মানে চলমান, টেন্স অর্থ হলো কাল, অর্থাৎ বর্তমান চলমান কাল। এখন এটা নিয়ে কিছু কথা বলে ফেলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শব্দটার মধ্যে কিন্তু এটার মূল কাহিনীটা নিহিত আছে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হলো বর্তমান চলমান কোনো কাজ, বর্তমান গঠমান কোনো কাজ বুঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হয়। যেমন দেখো, আই এম ওয়াকিং, আমি হাঁটছি, উই আর স্পিকিং, আমরা কথা বলছি, আই এম টেকিং লেকচার, আমি লেকচার নিচ্ছি, উই আর ওয়াচিং, আমরা দেখছি। তাই দেখেন প্রত্যেকটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে কেন এগুলো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কেন লিখেছি? কারণ হলো এগুলো প্রেজেন্ট রানিং সিচুয়েশন বোঝাচ্ছে, প্রেজেন্ট রানিং
সিচুয়েশন। ওকে, তাহলে এই যে দেখেন প্রেজেন্ট রানিং সিচুয়েশন অর্থাৎ বর্তমান চলমান কোন যদি কাজ বুঝায়, এই বর্তমান ঘটমান, বর্তমান কোন একটা কাজ এখনই ঘটছে, এখনই হচ্ছে। উই আর স্পিকিং, আমরা কথা বলছি। আই এম টেকিং, আমি নিচ্ছি। উই আর টেকিং ব্রেকফাস্ট, আমরা ব্রেকফাস্ট করছি। তারপর হচ্ছে উই আর ওয়াকিং, আমরা হাঁটছি। এই যে দেখো প্রত্যেকটা কিন্তু মানে কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমান এই মুহূর্তে কাজটা চলমান, এই মুহূর্তে কাজটা চলমান, এই মুহূর্তে কাজটা হচ্ছে। যদি এই মুহূর্তে কোনো কাজ হয়, কোন একটা বর্তমান প্রেজেন্ট রানিং সিচুয়েশন বোঝায়, বর্তমান চলমান কোন কাজ বোঝায়, সেটা অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে। প্রেজেন্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট রানিং সিচুয়েশন বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হয়। যেমন দেখো তোমরা আই এম ওয়াকিং, এখানে এটা আই এম ওয়াকিং হয়েছে। কেন আই এম ওয়াকিং কেন হয়েছে? বিকজ এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য। এবার আসো, যদি কোন চেঞ্জেবল সিচুয়েশন বুঝাই, চেঞ্জেবল সিচুয়েশন অর্থাৎ চেঞ্জেবল সিচুয়েশন যদি বুঝাই, অর্থাৎ যদি কোনো পরিবর্তনশীল অবস্থা বুঝাই, কোন একটা অবস্থা যেটা সব সময় পরিবর্তনের মধ্যে থাকে। যেমন দেখো দা পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তো দেখো এই যে ইজ ইনক্রিজিং বলছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ ইনক্রিজিং অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু সবসময় একরকম থাকে না, এটা অলওয়েজ চেঞ্জ হয়, পরিবর্তনশীল। তাহলে চেঞ্জেবল সিচুয়েশন বুঝালে অর্থাৎ পরিবর্তনশীল যদি অবস্থা বুঝায়, সেটাকে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হবে। এই যে দেখো জনসংখ্যা কিন্তু সবসময় একরকম থাকছে না, এটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই জন্য চেঞ্জেবল সিচুয়েশনকে ইন্ডিকেট করার ক্ষেত্রে অলওয়েজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হবে। এই জন্য আমরা বলেছি ইজ ইনক্রিজিং, অর্থাৎ দ্য পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা ইজ ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে, দিন দিন। ওকে, এখন আসো এই 3 নাম্বার যেটা, সেটাকে বলা হয় নিয়ার সার্টেন ফিউচার। নিয়ার সার্টেন ফিউচার সেটা কি রকম? যে নিকট নিশ্চিত ভবিষ্যৎ। যদি নিকট নিশ্চিত ভবিষ্যৎ বুঝায়, নিয়ার সার্টেন ফিউচার বুঝায়, যদি নিয়ার সার্টেন ফিউচার বুঝায়, তাহলে সেটাকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়। যেমন দেখেন আমি আগামীকাল ঢাকা যাব। দেখেন আমি ওয়ার্ড উল্লেখ করেছি টুমরো। এখন তুমি এটাকে আই উইল গো টু ঢাকা টুমরো সেটাও তুমি বলতে পারবা, আবার আই এম গোয়িং টু ঢাকা এটাও তুমি বলতে পারবা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা তুমি ইউজ করতে পারবা। তাহলে কারণটা কি? কারণ হলো দেখো এটা কিন্তু নিকটে, এবং সেটা আবার নিশ্চিত, এবং সেটা ভবিষ্যৎ। আমি যে আগামীকাল ঢাকা যাব সেটা হলো নিকটে, এবং সেটা একটা ভবিষ্যৎ, এবং যাবো যে সেটা আমি নিশ্চিত। তাহলে যদি আই এম গোয়িং টু ঢাকা টুমরো, সেটা সেটা থাকলে যদি নিকট নিশ্চিত ভবিষ্যৎ বোঝায়, সেটাকে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার অলওয়েজ ফিউচার ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার দিয়ে তোমাকে ব্যবহার করতে হবে। এই ধরনের কোনো স্ট্রিক্ট রুলস এন্ড রেগুলেশন টেন্স ফলো করে না। ওকে, এই জন্য তুমি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করতে পারবা। তাহলে আমরা দুইটা কথা বলেছি, দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ার সার্টেন ফিউচার বুঝালেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নিয়ার ফিউচার, এই নিয়ার ফিউচার বুঝালেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করা যায়। অর্থাৎ অনেকভাবে ব্যবহার হতে পারে। টুমরো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার হয়, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও তুমি ব্যবহার করতে পারবা। এই যে তিনটা কাজ, এই যে তিনটা বিষয়, প্রেজেন্ট রানিং সিচুয়েশন, চেঞ্জেবল সিচুয়েশন এন্ড নিয়ার সার্টেন ফিউচার, এই তিনটা ক্ষেত্রে তোমার সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখা যায়, অর্থাৎ বর্তমান চলমান কাজ, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও তুমি ইউজ করতে পারবা, টুমরো থাকলেও তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ইউজ হয়। এবার আসো কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো থাকলে সাধারণত সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। সেই ওয়ার্ডগুলো হচ্ছে দেখো নাও, রাইট নাও, at this moment, at present, day by day, day after day, day to day, continuously, gradually। এই শব্দগুলো থাকলে সাধারণত সেটা প্রেজেন্ট
এই শব্দগুলো থাকলে সাধারণত সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে, ডে টু ডে, কন্টিনিউয়াসলি এন্ড গ্রাজুয়ালি, এই শব্দগুলো যদি থাকে তাহলে সাধারণত সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। দেখো আমি কিন্তু একবারের জন্য বলছি না যে এগুলো থাকলেই অলওয়েজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হতে হবে, বিষয়টা কিন্তু এরকম না, কিন্তু সাধারণত হয়। যেমন আই লিভ ইন ঢাকা, আমি এখন ঢাকায় বসবাস করি। এখানে নাও আই লিভিং, আই এম লিভিং না বললেও সেন্টেন্সটা কারেক্ট। নাও থাকলে যে সব সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে হবে সেরকম কোনো স্ট্রিক্ট কনস্ট্যান্ট কোনো রুলস এন্ড নিয়ম টেন্স ফলো করে না। টেন্স অলওয়েজ ডিপেন্ডস অন কনটেক্সট, not the structure and rules. You have to always answer, you have to do answer always depends on the context and situation. টেন্স জিনিসটা টোটালি ডিপেন্ডস করে কনটেক্সট এবং সিচুয়েশনের উপর, এটা বুঝে তোমাকে আনসার করতে হবে। যেমন ধরো তোমার রুমে কেউ কথা বলছে, তোমার পাশে বসে কেউ কথা বলছে, তুমি ডিস্টার্ব ফিল করছো, তখন তুমি বলছো কি এই কথা বলো না, আমি পড়তেছি না আমি পড়ছি, না আমি পড়েছি না আমি পড়বো, কোনটা বলবা? তুমি বলবা আমি পড়তেছি। এখানে কিন্তু কোনো নাও নেই, কিন্তু তারপরে তুমি এটাকে আমি পড়তেছি বলেছো। কেন এটা কেন আমি পড়তেছি সেটা বলেছো? কারণ হলো এই মুহূর্তে কেউ তোমার কথা বলছে, এই মুহূর্তে কেউ কথা বলছে যেটা কারণে তুমি ডিস্টার্ব ফিল করছো, মানে তুমি এই মুহূর্তে কোনো একটা কাজ করছো যে কাজকে অন্য কেউ বাধা দিচ্ছে। এই যে এটা তোমাকে কনটেক্সট দেখে বুঝে নিতে হবে, কনটেক্সট দেখে বুঝে নিতে হবে। এটাই হচ্ছে তোমার টেন্সের মূল কথা। তো তোমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝছো কিনা একটু আমাকে কমেন্টস করে জানাও, এতটুকু বুঝছো কিনা। ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন দুইটা টেন্স পড়লাম এতক্ষণ ধরে। এখন আমরা নেক্সট যেটা নিয়ে আলোচনা করব, আমি সেটা লিখে দিয়েছি এখানে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখেন এই ছোটবেলা থেকেই আমরা একটা সংজ্ঞা শুনে আসতেছি, সেটা হলো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আসলে কি। দেখেন আমি করেছি, আমি ধরেছি, আমি মেরেছি, আমি গিয়েছি, এই যে এই ধরনের কথা বললে সাধারণত সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। করেছি, ধরেছি, মেরেছি, খেয়েছি, খেলেছি, এগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন একটা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা ডেফিনেশন শিখতে গিয়ে ছোটবেলা থেকে আমরা একটা কথা সবসময় শুনতাম, সেটা হচ্ছে যে যেই কাজটা এইমাত্র শেষ হয়েছে, যার ফলাফল এখনো বাকি আছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক না? তো আমি আমি তোমাদেরকে একটু প্রশ্ন করতেছি, এই ফলাফলটা আসলে কি জিনিস? ফলাফল জিনিসটা আসলে কি? দেখো এই জিনিসটা কি এটা আগে বুঝতে হবে। আমি ধরো যে আমি একটু আগে একটা চা খেয়েছি, চা, ঠিক আছে, আমি একটা চা খাইছি। চা খাওয়ার পর এই চায়ের তাপটা, টেম্পারেচারটা কিন্তু আমার মধ্যে এখনো আছে, কিন্তু সেটা বেশিক্ষণ থাকবে না, কিন্তু এখনো আছে। ধরো আমি একটু আগে খেয়েছি, এখন আমার মধ্যে ওটার ইম্প্যাক্টটা আছে। এই যে চা খাওয়ার পর চায়ের যে গরম ভাবটা, প্রভাবটা, এটাই হচ্ছে ফলাফল। তুমি কোন একটা বই পড়েছো, ধরো আজ থেকে 10 বছর আগে একটা বই পড়েছো, বইটা পড়ার পর ওই বইয়ের সমস্ত নলেজ কি তোমার মাথা থেকে চলে যায় নাকি এখনো থাকে? থাকে। ওই বইয়ের মূল কথাটা কি সেটা অনেক দিন সাস্টেইন করে, অর্থাৎ রেজাল্টটা অনেক দিন সাস্টেইন করে। তাহলে এই যে অনেক দিন যদি সাস্টেইন করে, তাহলে তো এই যে ফলাফল হচ্ছে সেই জ্ঞানটাই। তুমি একটা মুভি দেখেছো, সেই মুভিতে কি সিনারি ছিল, নায়ক কে ছিল, মূল থিমটা কি ছিল, ঘটনাটা কি ছিল, সেটা কিন্তু তোমার দীর্ঘদিন মনে থাকে, ঠিক আছে? এই যে মুভির যে সিন গুলো তোমার মনে আছে, এটাই হচ্ছে ফলাফল। যে কাজটা তুমি অনেক আগে হয়তো শেষ করেছো। তুমি একটা আহ, তুমি একটা জায়গায় ভিজিট করেছো, ভ্রমণ করেছো, সেই জায়গাটার সব কথা, সিনারি গুলো, সেই জায়গাতে তুমি কি দেখেছো, সেই মেমোরি গুলো কিন্তু তুমি হুট করে ভুলে যাও না, এটা তোমার অনেক দিন সাস্টেইন করে, তোমার মাথায় থাকে। এই যে ওই মেমোরি গুলো থাকাই হলো ফলাফল থাকা। তাহলে আমরা মোটা দাগে যে কথাটা বলতে পারি সেটা হলো সিনেমা দেখা, ভ্রমণ করা, বই পড়া, এই তিনটা বিষয় সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কারণ এগুলো দীর্ঘদিন ফলাফলটা মাথার মধ্যে সাস্টেইন করে, আমাদের মনে থেকে যায়। এজন্য সাধারণত বই পড়া, সিনেমা দেখা, মুভি দেখা এবং হলো ভ্রমণ করা, এই বিষয়গুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আবার একটু আগে যে কাজটা শেষ হয়েছে, যার ফলাফল এখনো বাকি আছে, ফলাফলটা বেশিক্ষণ থাকবে না, সেটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। যেমন দেখেন আই হ্যাভ জাস্ট টেকেন মাই টি, এই মাত্র আমি আমার চা খেয়েছি, চা নিয়েছি, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। দেখো
হ্যাভ জাস্ট টেকেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। তারপর দেখো আই হ্যাভ সিন, আমি তো তোমাদেরকে বলেছি মুভি দেখা, তারপর হচ্ছে কোন একটা জায়গায় ভ্রমণ করা, তারপর হচ্ছে তোমার বই পড়া, এগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, এই জন্য এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। এখন একটা কথা বলে দেই তোমাদেরকে, দেখো আই হ্যাভ সিন দ্য মুভি, আমি মুভিটা দেখেছি, ধরো আমি টাইটানিক মুভিটা দেখেছি, তো এই টাইটানিক মুভিটা আমি দেখেছি 2012 সালের দিকে, আজ থেকে 8 বছর আগে, কিন্তু এখন আমি বলছি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কারণ এই মুভির সিন, নায়ক নায়িকা, সিনারি, মূল থিমটা কি, ঘটনাটা কি হয়েছিল এখন আমার মাথায় আছে। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ সিন দ্য মুভি ইন 2008, আমি 2008 সালে এই মুভিটা দেখেছিলাম, যখন আমি অতীতের একটা সময়কাল উল্লেখ করে দিব তখন কিন্তু আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা যাবে না, সেটা আই স দ্য মুভি ইন, তখন আই স হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। যদি অতীতের সময়কাল উল্লেখ থাকে, এই যে সময়কাল উল্লেখ থাকতে হবে, লাস্ট ডে, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এভাবে তোমার একটা অতীতের সময়কাল উল্লেখ থাকতে হবে, পাস্ট টেন্স কে ইন্ডিকেট করে এরকম ওয়ার্ড থাকতে হবে, তখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, তখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। ওকে, ঠিক একইভাবে আমি, ধরো আমি মদিনা গিয়েছি, ধরো ধরো যে আমি মদিনা গিয়েছি 2012 সালে, এই যে যখন অতীতের সময়কাল উল্লেখ করে দিয়েছি তখন এটা আই হ্যাভ ট্রাভেলড না, আই ট্রাভেলড হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স করে দিতে হবে, কারণ এখানে অতীতের সময়কাল উল্লেখ করে দিয়েছি। আই আই হ্যাভ রিড দ্য বুক, ঠিক আছে, আমি বইটি, ধরো আমি পড়েছি, আমি বইটি পড়েছি ইন বুক লাস্ট নাইট, গত রাতে আমি বইটা পড়েছি, লাস্ট নাইট, ঠিক না? যখন অতীতের সময়কাল উল্লেখ করে দিয়েছি তখন এটা প্রেজেন্ট পারফেক্ট হবে না, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে দেখো আই রিড, এটা তিনটা ফর্মে একই রকম, রিড, রেড, রেড, উচ্চারণটা রেড হয়, বাট হলো তোমার এটা তিনটা ফর্মে একই রকম, রিড, এই জন্য এখানে পাস্ট টেন্স হয়ে গেছে এটা, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেই। তাহলে বই দেখা, মুভি দেখা, সিনেমা দেখা, বই পড়া, কোন জায়গায় ভিজিট করা, ভ্রমণ করা, এগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাট যদি এই এই সকল শব্দের, এই সকল সেন্টেন্সে যদি কোনো অতীতের সময়কাল উল্লেখ করে দেওয়া হয়, অতীতের সময়কাল উল্লেখ করে দেয় 2008 সাল, গতকাল, গত রাত, এভাবে যদি কোনো অতীতের সময়কাল উল্লেখ করে দেয় তখন সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর হয়ে যাবে। এবার আসো তোমার, যদি কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো থাকলো সাধারণত, যদি কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো থাকলো সাধারণত তোমার সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, যেমন দেখো জাস্ট, জাস্ট নাও, এভার, নেভার, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, সো ফার, এই শব্দগুলো থাকলে সাধারণত সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। জাস্ট, জাস্ট নাও, এভার, নেভার, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, সো ফার, এই শব্দগুলো থাকলে সাধারণত সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো তোমরা কি এটা বুঝছো কিনা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা বুঝছো কিনা আমাকে বলো। হ্যাঁ, সবাই কমেন্টস করতে হবে কিন্তু। সাম্প্রতিক অতীত বুঝায়, সাম্প্রতিক অতীত বুঝায়, আবার দীর্ঘ অতীত হলো, সাম্প্রতিক অতীত হলো তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে বুঝায়, ইন্ডিকেট করে।
আমরা সবাই একটু অপেক্ষা করি, স্যার বোধহয় আমাদের এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা সবাই একটু অপেক্ষা করি, স্যার খুব শীঘ্রই জয়েন করবেন আশা করি। হুট করে আমার বাসার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছিল আর কি। আচ্ছা যাক, তো আবার আমরা আমরা প্রথমে এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছ এখন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে। একটু ওয়েট করো প্লিজ। আচ্ছা, দেখো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার ফর এবং সিন্স। ওকে, একটা হলো ফর আর একটা হলো সিন্স। এই ফর এবং সিন্স এর মধ্যে কি পার্থক্য রয়েছে দেখো। ফর এবং সিন্স এর মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে, ফর অর্থ হলো যাবত বা ধরে, আর সিন্স অর্থ হলো থেকে বা হতে। বাংলা বাক্যের সাথে যদি থেকে বা হতে বুঝায় তাহলে হবে তোমার সিন্স, আর যাবত বা ধরে বুঝালে তখন হবে ফর। যেমন দেখো, আই হ্যাভ বিন টেকিং ক্লাস, আমি ক্লাস নিচ্ছি সিন্স মর্নিং, সকাল থেকে। সকাল ধরে কিন্তু হয় না, সকাল থেকে, সন্ধ্যা থেকে। ওকে, দেখো আমি এখানে মিলাই দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। দেখো, সিন্স মর্নিং সকাল থেকে, 2010 সাল থেকে, লাস্ট ডিসেম্বর থেকে, ডিসেম্বর থেকে, ওকে, ডিসেম্বর থেকে, মানডে থেকে, সোমবার থেকে। তাই দেখো, এই যে বাংলা বাক্যের সাথে কিন্তু ধরে হয় না, থেকে বা হতে বুঝাচ্ছে। তাহলে থেকে বা হতে বুঝালে তখন হবে সিন্স। অর্থাৎ বাংলা বাক্যের সাথে যদি থেকে বা হতে বুঝায় তখন হবে সিন্স। দেখো, সিন্স মর্নিং সকাল থেকে, সিন্স ইভিনিং সন্ধ্যা থেকে, সিন্স আফটারনুন বিকেল থেকে, সিন্স মানডে সোমবার থেকে, সিন্স জানুয়ারি জানুয়ারি থেকে, সিন্স 2011 2011 সাল থেকে, সিন্স লাস্ট মান্থ গত মাস থেকে। অর্থাৎ থেকে যদি বুঝায়, থেকে বা হতে বুঝালে তখন হবে ফর, সরি সিন্স, তখন হবে সিন্স। আর যদি যাবত বা ধরে বুঝায় তখন হবে ফর। যেমন দেখো, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা থেকে হয় না, 2 ঘন্টা যাবত কিংবা 2 ঘন্টা ধরে, এজন্য ফর হয়েছে। 2 সপ্তাহ যাবত ফর 2 উইকস, 2 মাস যাবত ফর 2 মান্থস, 2 বছর ধরে ফর 2 ইয়ার্স, ফর 5 আওয়ার্স 5 ঘন্টা ধরে, ওকে, ফর 5 মিনিটস 5 মিনিট ধরে। 5 মিনিট থেকে হয় না, 5 মিনিট হতে হয় না। অর্থাৎ যদি তোমার এটাকে বলা হয়, এই ফরটাকে বলা হয়, এটাকে ইংলিশে বলে হচ্ছে তোমার ডিউরেশন অফ টাইম। ডিউরেশন অফ টাইম মানে হলো সময়ের ব্যাপ্তি। এই যে 2 ঘন্টা, এটা একটা সময়ের ব্যাপ্তি, অথবা ডিউরেশন অফ টাইম বলা হয়, অথবা এটাকে বলে তোমার হলো তোমার স্পেস অফ টাইম। স্পেস অফ টাইম অর্থাৎ সময়ের হলো ব্যাপ্তি। স্পেস, এই যে 2 ঘন্টা, 2 সপ্তাহ, 2 মাস, 2 বছর, এগুলো সময়ের ব্যাপ্তি। আর এই যে সিন্সটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম অর্থাৎ সময়ের শুরু, ওকে, অথবা এটাকে বলা হয় বিগিনিং অফ টাইম। বিগিনিং অফ টাইম, ঠিক আছে। তাহলে দেখো, ডিউরেশন অফ টাইম আর এটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। এই যে দেখেন, সকাল থেকে, এটা একটা সময়ের পয়েন্ট। 2010 সাল থেকে, সোমবার থেকে, এটা একটা স্পেসিফিক টাইম, স্পেসিফিক নির্দিষ্ট একটা টাইম, ওকে, ঠিক আছে। আর হলো তোমার এই যে মানে সকাল থেকে, এটা পয়েন্ট অফ টাইম বা বিগিনিং অফ টাইম, এটা একটা জীবনের এই সময়ের শুরু। আর 2 আওয়ার্স, এটা কিন্তু কোনো, এটা হলো ডিউরেশন অফ টাইম, সময়ের ব্যাপ্তি, ওকে, 2 ঘন্টা, 2 সপ্তাহ, ঠিক আছে। এভাবে তাহলে তোমরা এত কিছু মনে রাখার দরকার নেই, তোমরা জাস্ট মনে রাখবা বাংলা বাক্যের সাথে যদি থেকে বা হতে বুঝায় তখন হবে সিন্স, আর যাবত বা ধরে বুঝালে তখন হবে ফর। ওকে, ধরে বা হতে বুঝালে তখন হবে সরি, ধরে বা যাবত বুঝালে তখন হবে ফর, আর থেকে বা হতে বুঝালে তখন হবে সিন্স। এটাই হচ্ছে সিন্স এবং ফর চিনার অন্যতম একটা ওয়ে আর কি। এই ফর এবং সিন্স এর বিষয়টা বুঝছো কিনা একটু জানাও, কমেন্টস করে জানাও। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। এখন
এখন একটু খেয়াল করো, দেখো খুব ভালো করে শুনো, এই কথাটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এখন আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। আচ্ছা শোনো, খেয়াল করো। ধরো তুমি কোন একটা কাজ শুরু করেছো 2010 সালে, সেই কাজটা চলতে 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 আজকে 2020 সাল, এখনো কাজটা চলতেছে, কাজটা এখনো রানিং। কোন একটা কাজ তুমি শুরু করেছো 2010 সালে, যে কাজটা এখনো রানিং, এখনো চলছে, ঠিক আছে, এখনো চলছে। অথবা তুমি কোন একটা কাজ শুরু করেছো ধরো যে সকাল 8টা থেকে 8 AM, ঠিক আছে, এই কাজটা এখনো কাজটা চলতেছে। এখন বাজে হলো 9টা 10, 9টা 10 AM, এখনো কাজটা চলতেছে, কাজটা এখনো শেষ হয় নাই। খেয়াল করো, অতীতকালে দেখো, একটু ওয়েট করো প্লিজ। আচ্ছা দেখো, তুমি কোন একটা কাজ শুরু করেছো 2010 সালে, সেই কাজটা 10 সাল থেকে এখনো পর্যন্ত তুমি করছো। অতীতকালের একটা নির্দিষ্ট সময়ে কোনো কাজ শুরু করে সেটা যদি বর্তমান পর্যন্ত চলমান থাকে, ধরো তুমি সকাল 8টা থেকে কোনো একটা কাজ শুরু করছো, সেই কাজটা এখন 9টা 10 বাজে, এখনো চলতেছে, এখনো শেষ হয় নাই। অতীতকালে শুরু হয়েছে, এখনো কাজটা চলছে, বর্তমানও কাজটা রানিং, এই যে আমি এখনো ক্লাস নিচ্ছি, ওকে। অথবা ধরো তুমি সকাল 8টায় ভাত খাইতে বসছো, ভাত খাইতে 9টা 10 বাজে, এখন এখনো শুরু হইয়ে সেটা যদি বর্তমান পর্যন্ত চলমান থাকে, এই এটার নামই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাই হচ্ছে সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা দিলাম হলো, ধরো আমি বললাম আই হ্যাভ বিন টেকিং লেকচার ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত লেকচার নিচ্ছি, ওকে। এখন এই যে 2 ঘন্টা যাবত লেকচার নিচ্ছি, তার মানে এখনো লেকচারটা চলমান, এখনো আমার লেকচার নেওয়াটা শেষ হয় নাই। অতীতকালে শুরু হয়েছে, এখনো কাজটা চলছে। যদি অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়ে এখনো কাজটা চলে, সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো তুমি জন্মের পর থেকে তুমি পড়াশোনা শুরু করেছো, তোমার তো পড়াশোনা এখনো শেষ হয় নাই, এখনো তুমি পড়াশোনা চলছে তোমার, তাহলে সেটাকে তুমি ইংলিশে কিভাবে বলবা? এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, আই হ্যাভ বিন স্টাডিং বা লার্নিং, আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মাই বার্থ, আমি আমার জন্ম থেকে পড়াশোনা করতেছি। তার মানে এখনো পড়াশোনাটা চলছে, এখনো পড়াশোনা শেষ হয় নাই। অতীতকালে শুরু হয়েছে, এখনো কাজটা চলছে। অতীতকালে কোন একটা কাজ শুরু হয়ে এখনো যদি এটা চলে, তার নামই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গেল। এবার আসো, ধরো তুমি কোন একটা কাজ শুরু করেছো 2010 সালে, সেই কাজটা চলতে 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 2015 সাল পর্যন্ত চলছে, চলার পর কাজটা শেষ হয়ে গেল, কাজটা আর তুমি করো নাই, এটা কাজটা কি হয়ে গেল? শেষ হয়ে গেল, শেষ হয়ে গেছে। আর এখন হলো 2020 সাল, ঠিক আছে, কথা খুব ভালো করে শুনবা। আচ্ছা, বা ধরো তুমি কোন একটা কাজ শুরু করেছো সকাল, এই যে সকাল 7টা থেকে, সকাল 7টা থেকে, ওকে, এবং সেই কাজটা চলতে 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 9টা পর্যন্ত চলছে, 9টা পর্যন্ত, ওকে। আর এখন বাজতেছে 9টা 14, ওকে। কথা খুব ভালো করে শুনো, দেখো
তুমি কোন একটা কাজ শুরু করেছো 2010 সালে, সেই কাজটা চলতে চলতে এই 2015 সাল পর্যন্ত চলছে, চলার পর কাজটা শেষ হয়ে গেছে। তাহলে অতীতকালে 10 সাল থেকে শুরু হয়ে 15 সাল পর্যন্ত 5 বছর কাজটা চলমান ছিল। কিন্তু এখন 2020 সাল, এখন কিন্তু কাজটা নেই। আজ থেকে 5 বছর আগে এই কাজটা শেষ হয়ে গেছে। ধরো তুমি কোন একটা কাজ শুরু করেছো 7টা থেকে, সকাল 7টা থেকে আমি ক্লাস নিচ্ছি, আমি 9টা পর্যন্ত ক্লাস নিয়েছি, ধরো 9টা পর্যন্ত 2 ঘন্টা, কিন্তু এখন 9টা 14, অর্থাৎ এখন থেকে 14 মিনিট আগে কাজটা শেষ হয়ে গেছে। কাজটা কিন্তু এখন আর চলমান নেই, বর্তমানে এটা আর চলমান নেই, এটা এখন শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অতীতকালে কোন একটা কাজ শুরু হয়ে অতীতকালে যদি কাজটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়, অতীতকালে যদি তোমার কাজটা শেষ হয়ে যায়, এটার নামই হলো তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, অতীতকালে কোন একটা কাজ শুরু হয়ে যদি অতীতকালেই কাজটা শেষ হয়ে যায়, কিছুদিন চলার পর অতীতকালেই কাজটা শেষ হয়ে যায়, সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো তুমি 7টা বাজে ভাত খাইতে বসছো, 7টায় ভাত খাইতে বসছো, খাইতে খাইতে তুমি 9টা পর্যন্ত খাইছো, 2 ঘন্টা খাইছো, এরপর তোমার ভাত খাওয়াটা অফ হয়ে গেছে। তাহলে এখন থেকে 15 মিনিট আগে, 14 মিনিট আগে কাজটা শেষ হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে শুরু হয়ে কিছুদিন চলার পর অতীতকালের একটা নির্দিষ্ট সময়ে কাজটা শেষ হয়ে যাবে, এটাই তোমার পাস্ট পারফেক্ট টেন্স। যেমন এই দুইটা সেন্টেন্সকে আমরা পাস্ট পারফেক্ট করব, দেখো কিভাবে করি। এই দুইটা সেন্টেন্সকে যদি আমরা করি, দেখো এই যে আমি যদি বলি তোমার ধরো আমি বললাম from seven AM to 9 AM, অর্থাৎ আমি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ক্লাস নিয়েছিলাম। তাহলে এই যে সকাল 7টায় কাজটা শুরু হয়েছিল, 2 ঘন্টা চলার পর সকাল 9টায় কাজটা শেষ হয়ে গেছে। তাহলে আমি বুঝতে পারছি এখানে সকাল 9টায় কাজটা শেষ হয়ে গেছে। তাহলে অতীতকালে কাজটা শুরু হয়ে এটা বর্তমান, অতীতকালে কাজটা শুরু হয়ে অতীতকাল সকাল 9টায় কাজটা শেষ হয়ে গেছে, এখন প্রায় 9টা 17, আর এখন থেকে 17 মিনিট আগে কাজটা শেষ হয়ে গেছে। তখন আমি আই হ্যাভ বিন টেকিং লেকচার বললে হবে না, তখন আমাকে বলতে হবে আই হ্যাড বিন টেকিং লেকচার ফ্রম 7 AM to 9 AM। এটাই হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স। ধরো তুমি তোমার জন্ম থেকে তুমি ধরো যে তুমি 10 বছর পড়াশোনা করেছো, বা হলো 7 বছর তুমি পড়াশোনা করেছো, 7 years। ঠিক আছে, দেখো তাহলে দেখো ফ্রম মাই বার্থ টু 7 years, আমার জন্ম থেকে 7 বছর পর্যন্ত ধর তুমি পড়াশোনা করেছো। ঠিক আছে, আচ্ছা এটা আমি দেই, এটা আমি হচ্ছে তোমার একটু সহজ করে দেই, তাহলে ভালো হয়। From 2010 to 2018, তুমি 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত পড়াশোনা করেছো। তাহলে 2010 সালে কাজটা শুরু করেছো, 2018 সালে কাজটা শেষ হয়ে গেছে, আজ থেকে 2 বছর আগে, অর্থাৎ 8 বছর পর্যন্ত তুমি পড়াশোনা করছিলা তখন। এটাই হবে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে আই হ্যাড বিন হয়ে যাবে আই হ্যাড বিন স্টাডিং ফ্রম 2010 to 2018। এটাই হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসো ধরো তুমি কোন একটা কাজ শুরু করেছো 2010 সালে,
অথবা আজকে 2020 সালে শুরু করেছো, অথবা 2022 সালে বা 21 সালে কাজটা শুরু করবা। 21 সাল না, 22 সাল দিয়ে ধরো, 22 সালে তুমি কাজটা শুরু করবা এবং সেই কাজটা 2025 সাল পর্যন্ত চলবে। অথবা ধরো তুমি কোন একটা কাজ শুরু করেছো সকাল 7টা থেকে, সেই কাজটা চলতে 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 7টা থেকে শুরু করেছো, অথবা তুমি এই মাত্র 9টা, এখন বাজে 9টা 20, বা এখনই তুমি শুরু করেছো, অথবা তুমি 10টায় কাজটা শুরু করবা। 10টায় এখনো বাজে নাই, 10টায় তুমি কাজটা শুরু করবা এবং এই কাজটা তোমার চলতে চলতে তোমার বিকেল 4টা পর্যন্ত চলবে। 4টা PM, বিকাল 4টা পর্যন্ত চলবে। কথা খুব ভালো করে শুনো। দেখো কাজটা শুরু হয়েছে, ধরো তুমি কোন একটা কাজ এই যে 2010 সালে শুরু করেছো, বা আজকে 2020 সাল আবার হলো, অথবা আগামী এক বছর পর 2022 সালে তুমি কাজটা শুরু করবা এবং আগামী 2025 সালে কাজটা শেষ হবে। কথা খুব ভালো করে শুনো। অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো কাজ শুরু করে ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে যদি চলমান থাকার পর নির্দিষ্ট সময়ে কাজটা শেষ হয়ে যায়, সেটাই হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি সকাল 7টা থেকে কাজটা শুরু করেছো, বা এখন 9টা 20 থেকে শুরু করেছো, বা একটু পর ভবিষ্যতে 10টায় শুরু করবা এবং বিকেল 4টা পর্যন্ত চলবে। অতীত, বর্তমান, ভবিষ্যতে কোন একটা কাজ শুরু হয়ে সেটা যদি ভবিষ্যতের নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান থাকে, সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এটা। ঠিক আছে, তাহলে আমরা এটাকেই করি, এটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। দেখো, I have been taking lecture from 7 AM to সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ক্লাস নিব। তাহলে দেখো বিকেল 4টায় কাজটা শেষ হয়ে যাবে, তাহলে বিকেল 4টাতে কিন্তু একটা ভবিষ্যৎ। ওকে, অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে ভবিষ্যতে যদি শেষ হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে I will, the future perfect tense. I will have been taking lecture from 7 AM to 4 PM. ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি হও 2021 সালে, এই 21 সাল থেকে তুমি 2025 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার অনার্স শেষ করতে লাগবে। মানে তোমার 25 সালে তোমার অনার্স শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে দেখো এটাকে তুমি কিভাবে বলবা? 2021 সাল থেকে তুমি পড়াশোনা, আগামী বছর তোমরা চান্স পাবা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করবা, এই পড়াটা 2025 সালে তোমার বিশ্ববিদ্যালয় শেষ হবে। তাহলে এটাকে তোমাকে কোন টেন্সে বলতে হবে? ফিউচার পারফেক্ট টেন্সে। I will have been studying from 2021 to 2025. এটাই হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তোমরা কি এই তিনটা টেন্স বুঝতে পেরেছো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই তিনটা টেন্স কি তোমাদের বুঝে আসছে? ঠিক আছে, ওকে। ওকে, তাহলে আমরা ফর এবং সিন্সের ব্যবহারটা দেখলাম। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রিদওয়ানুল হাসান ইশতিয়াক বলছে যে লাস্ট সেন্টেন্সটা তো পাস্ট থেকে শুরু হয় নাই। আরে বেটা, পাস্ট থেকে শুরু হতে হবে না,
অতীত, বর্তমান, ভবিষ্যতে কোন একটা কাজ শুরু হয়ে ভবিষ্যৎ পর্যন্ত যদি চলমান থাকে সেটাই ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসো, এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দুইটা শব্দের ব্যবহার আসে, একটা হলো হয়েন, একটা হলো হয়েন, এই যে হয়েন, আর একটা হচ্ছে হোয়াইল। এই দুটো শব্দের ব্যবহার হয়, একটা হয়েন আর একটা হলো হোয়াইল। একজন বলছে ভাইয়া শেল হবে না, শুনো শেল দাও উইল দাও, কোনো সমস্যা নাই। শেলের কোনো এখন বর্তমানে ব্যবহার নেই, মডার্ন ইংলিশে শেলের কোনো ব্যবহার নেই। এগুলো আদিম আমলের পড়াশোনা, আয়ের সাথে শেল হবে, উইয়ের সাথে শেল হবে, বাকি ক্ষেত্রে উইল হবে, এগুলো আদিম আমলের পড়াশোনা। মডার্ন ইংলিশের মধ্যে এগুলো ফলো করা হয় না, এখন সবসময় উইলের ব্যবহার হয়। ওকে, এখন আমরা একটু দেখি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দুটো শব্দের ব্যবহার হয়, একটা হলো হয়েন আর একটা হলো হোয়াইল। দেখো, এই হয়েনের সাথে লাগানো যে ক্লজটা থাকবে, এই হয়েনের সাথে লাগানো ক্লজটা, এই ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে অলওয়েজ। হয়েনের সাথে লাগানো ক্লজটা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর এর পরের টেন্সটা, এই যে মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং টিভি, দেখতে পাচ্ছ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এখন এই হয়েনটা বাক্যের শুরুতে থাকলে মাঝখানে কমা বসবে। এবার হয়েনটাকে আমি বাক্যের মাঝখানেও নিয়ে আসতে পারি। দেখো, হয়েন আই প্লেড ফুটবল, যখন আমি ফুটবল খেলেছিলাম, মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং টিভি, আমার ভাই তখন টিভি দেখতেছিল। তাহলে আমার ভাইয়ের টিভি দেখার কাজটা ছিল চলমান, আর আমার ফুটবল দেখার কাজটা শেষ হয়ে গেছে। তাহলে যেটা শেষ হয়ে গেছে সেটা হয়েনের সাথে থাকবে, আর যেটা চলমান সেটা কন্টিনিউয়াস টেন্সই হবে। ওকে, এবার এই হয়েনটাকে আমি বাক্যের মাঝখানে নিয়ে আসলে দেখো মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং টিভি, এই যে এটা আগে চলে আসলো, শুধু কমাটা বসবে না, এই যে মাঝখানে হয়েনের সাথে, কিন্তু দেখো হয়েনের সাথে লাগানো যে ক্লজটা সেটা কিন্তু তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সই হয়েছে, এবং একটা পাস্ট ইনডিফিনিট হলে একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হয়। এটা হচ্ছে হয়েলের দুইটা নিয়ম। কিন্তু সবসময় যে এগুলো হবে বিষয়টা এরকম না, সবসময় যে এরকম হতে হবে তা না। হয়েনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, আগেরটা ফিউচার হলে সেটাও হয়, এগুলো অনেকগুলো বিষয় আর কি। বাট হয়নের যে বেসিক দুটো রুলস রয়েছে সেটা হচ্ছে হয়নের পরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় আর একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই যে দেখো হয়নের পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, এজন্য আগেরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এটা হলো হয়নের নিয়ম আর কি। মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং টিভি, আমার ভাই টিভি দেখতেছিল, অর্থাৎ আমার ভাইয়ের টিভি দেখার কাজটা তখন চলমান ছিল যখন আমি ফুটবল খেলেছিলাম, আমার ফুটবল খেলার কাজটা শেষ হয়ে গেছে। এবার আসো, খেয়াল করো, এবার হোয়াইল আছে না, হোয়াইল, এই যে হোয়াইল, এই হোয়াইল যখন থাকবে তখন হোয়াইলের আগে পরে এই যে হোয়াইলের সাথে যে লাগানো ক্লজটা থাকে সেটা অলওয়েজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইল আই ওয়াজ প্লেইং ফুটবল, যখন আমি ফুটবল খেলতেছিলাম, মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং টিভি, আমার ভাই তখন টিভি দেখতেছিল। তাহলে আমার ভাইয়ের টিভি দেখার কাজটাও ছিল চলমান, আর আমার ফুটবল খেলার কাজটাও ছিল চলমান, দুইটা কাজই একই সময়ে অতীতকালে চলমান ছিল। ঠিক আছে, এই সময়ে রানিং ছিল। তাইলে হয়নের সাথে লাগানো ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে আরেকটা যেটা আছে সেটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হয়। এবার হোয়াইলটাকে তুমি বাক্যের মাঝখানেও নিয়ে আসতে পারো, এরকম মাঝখানে নিয়ে আসলে শুধু কমাটা উঠে যাবে। এই যে মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং টিভি হোয়াইল মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং টিভি হোয়াইল আই ওয়াজ প্লেইং, দুইটা একই অর্থ হয়ে গেছে। হোয়াইল আই ওয়াজ প্লেইং ফুটবল। ওকে, দেখতেই পাচ্ছ এই যে হোয়াইলের সাথে লাগানো যে ক্লজটা আছে সেই ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সই আছে। তাহলে হোয়াইনের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর হোয়াইলের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, এটা হচ্ছে হয়েন এবং হোয়াইলের যে দুটো রুলস। হয়েনের পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং আরেকটা যেটা থাকবে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হয়েনটা বাক্যের শুরুতে বসতে পারে, মাঝখানেও বসতে পারে, টেন্সের পরিবর্তন হবে না। আবার দেখো হোয়াইলের সাথে লাগানো যে ক্লজটা থাকবে সেটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আরেকটা যেটা থাকবে সেটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। এবার তুমি এই হোয়াইলটাকে বাক্যের মাঝখানেও বসাতে পারো। এটা হচ্ছে তোমার হয়েন এবং হোয়াইলের যে দুইটা রুলস রয়েছে সেই দুইটা রুলস নিয়ে কথা বললাম। এই হয়েন এবং হোয়াইলেরটা বিষয়টা বুঝছো? জি ভাইয়া, বুঝে গেছে। ওকে,
আচ্ছা, এবার আসো আমরা যেটা নিয়ে এখন কথা বলবো সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। একটু কথাটা খুব ভালো করে শুনো। এটার নাম হলো পাস্ট। এটা একটু মনোযোগ দিতে হবে, তোমরা মনোযোগ দাও না, এজন্য একটা কথা আমার দ্বিতীয়বার বলা লাগে, অথচ আমি যেভাবে বলছি সেভাবে একবারে বুঝে ফেলার কথা। দেখো, পাস্ট পারফেক্ট টেন্সটা হলো সেই জিনিস যে জিনিসটা অতীতকালে দুটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটাই পাস্ট পারফেক্ট, যেটা এর পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো, আমি দুইটা পরীক্ষা দিয়েছি, একটা হলো 2010 সালে 2012 সালে এইচএসসি, আর একটা হলো 2010 সালে এইচএসসি। এখন আমি যদি তোমার প্রশ্ন করি, এখানে দুইটা কাজ হয়েছে, দুইটা কাজই অতীতকালে, একটা 2010 সালে আর একটা 2012 সালে। অর্থাৎ আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি 2012 সালে, এসএসসি পরীক্ষা দিয়েছি 2010 সালে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে? নিশ্চয়ই 2010 সালের কাজটা আগে হয়েছে, তারপর 2012 সালের কাজটা হয়েছে। তাহলে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে, যে কাজটা সবার আগে হবে, মোর পাস্ট অধিক অতীত, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটাই হলো পাস্ট পারফেক্ট টেন্স। এই যে দেখো, আই হ্যাড কমপ্লিটেড, এজন্য এখানে আমি পাস্ট পারফেক্ট ইউজ করেছি। আই হ্যাড কমপ্লিটেড মাই এসএসসি ইন 2010, আমি 2010 সালে আমার এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। এবং এর পরে হলো এন্ড আই কমপ্লিটেড, এই যে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে, আমি এসএসসি পরীক্ষাটা আগে দিয়েছি, তারপর আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। একটা হলো এসএসসি পরীক্ষা, একটা হলো এসএসসি পরীক্ষা। তো আমি যে 2010 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, 2012 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, এই দুইটা কাজের মধ্যে কিন্তু 2010 সালের পরীক্ষাটা আমি আগে দিয়েছি, দেন আমি ইন্টার পরীক্ষাটা দিয়েছি। তাহলে দুইটা কাজের মধ্যে অতীতকালের সংগঠিত দুইটা কাজের মধ্যে যে কাজটা সবার আগে হবে সেটাই পাস্ট পারফেক্ট, যেটা এর পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এই যে এটা পাস্ট পারফেক্ট টেন্স আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আরেকটা এক্সাম্পল দেই, দেন তোমাদের বুঝতে সহজ হবে। দেখো, ধরো আমি তিনটা শহরে বসবাস করেছি, একটা হলো কক্সবাজার, আরেকটা হলো চিটাগং, আরেকটা হলো ঢাকা। এই তিনটা শহরে আমি এখন আছি। ধরো এখানে আমি এই ক্ষেত্রে ইউজ করেছি আই হ্যাড লিভড, পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড লিভড ইন কক্সবাজার, দেন আই লিভড ইন চিটাগং, নাও আই লিভ ইন ঢাকা। দেখো, আমি এখানে তিনটা টেন্স ইউজ করেছি, আর এখানে ইউজ করেছি প্রেজেন্ট টেন্স। কথাটা খুব ভালো করে শোনো। তাহলে আমরা জানি অতীতকালে সংগঠিত দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটাই পাস্ট পারফেক্ট, যেটা এর পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। তার মানে আমি এই যে এখানে পাস্ট পারফেক্ট দেখে আমি বুঝতে পারতেছি সবার আগে আমি কক্সবাজার ছিলাম, দেন আমি চট্টগ্রাম ছিলাম, অর্থাৎ চট্টগ্রাম থাকার আগে আমি কক্সবাজার বসবাস করেছি। তাহলে আমি এটা বুঝে নিতে হচ্ছে আমাকে। দেখো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে আমি চট্টগ্রাম থাকার আগে কক্সবাজার ছিলাম, তাহলে দুইটা কাজের মধ্যে আমার কক্সবাজার জীবনটা অতীত, তারপর আমি চট্টগ্রাম বসবাস করেছি, আর এখন আমি ঢাকায় থাকি, বর্তমানে থাকি, এই জন্য প্রেজেন্ট টেন্স। আর আমি এর আগে ছিলাম এই জন্য পাস্ট টেন্স, তারও আগে ছিলাম এই জন্য আমি পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ অতীতকালে সংগঠিত দুটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটাই পাস্ট পারফেক্ট, যেটা এর পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা তোমাকে এভাবে বুঝে নিতে হবে। সাল উল্লেখ থাকতে পারে না, আবার যেমন এখানে কোনো অতীতের সময়কাল উল্লেখ নেই, বাট আমি বুঝে নিতেছি হ্যাড লিভ দেখাতে আমি বুঝে নিচ্ছি আমি কক্সবাজারে চট্টগ্রামে বসবাস করার আগে আমি কক্সবাজার বসবাস করেছি। দুইটা কাজের মধ্যে যেটা আগে হবে সেটাই পাস্ট পারফেক্ট হয়, আর যেটা এর পরে হয় সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন একটু খেয়াল করো, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এবং হলো তোমার পাস্ট পারফেক্ট টেন্সে দুটো শব্দের ব্যবহার আমরা প্রায় দেখতে পাই। এই শব্দগুলো হচ্ছে তোমার কি বলে এটাকে, বিফোর এবং আফটার। এটা নিয়ে আমি কিছু কথা বলি। দেখো, আমি একটা সেন্টেন্স বললাম, সেটা হলো সে আসার পূর্বে আমি গিয়েছিলাম। কথাটা খুব ভালো করে শুনো, সে আসার পূর্বে আমি গিয়েছিলাম। আমি এখানে পূর্বে বলেছি, তার মানে আমি বিফোর দিয়ে সেন্টেন্সটা করব, বিফোর দিয়ে। তাহলে একটু খেয়াল করো, দেখো, সে আসার পূর্বে আমি গিয়েছিলাম,
তাহলে আমি বিফোরটা বসালাম। এই যে সে আসার পূর্বে আমি গিয়েছিলাম, তার আসার আগে আমি কাজটা করেছি, আমি গিয়েছিলাম। এখানে দুইটা কাজ হয়েছে, একটা হলো সে আসছে আর একটা হলো আমি গিয়েছি। তাহলে কিন্তু সে আসার পূর্বে আমি গিয়েছিলাম মানে এখানে দুইটা কাজের মধ্যে আমার যাওয়ার কাজটা আগে হয়েছে, আমার যাওয়ার কাজটা আগে হয়েছে। তাহলে যে কাজটা, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্টটা বিফোরের আগে বসে। তাহলে আমি গিয়েছিলাম সেটার ইংরেজি হলো, পাস্ট পারফেক্ট হলো আই হ্যাড গন, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। এবার এই যে তোমার এই কাজটা আগে হয়েছে, আমি গিয়েছিলাম, এই জন্য দুইটা কাজের মধ্যে এটা আগে হয়েছে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট। আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসে, আর পরে বসে পাস্ট ইনডিফিনিট, আই কেম। এই যে দেখো, I had gone before he came, তার আসার পূর্বে আমি গিয়েছিলাম, before he came past indefinite tense। এই যে এটা এর পরে ঘটছে এই জন্য past indefinite, আর তার আগে আমি গিয়েছিলাম এই জন্য এটা past perfect tense। এবং before এর আগে past perfect বসে, পরে বসে past indefinite tense। তার আসার পূর্বেই আমি গিয়েছিলাম, আগে আমি গিয়েছি দেন সে আসছে। তাহলে দুইটা কাজের মধ্যে এই কাজটা আগে হয়েছে এবং এই কাজটা হয়েছে পরে। যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা এর পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে আই হ্যাড গন বিফোর হি কেম, তার আসার পূর্বে আমি গিয়েছিলাম। এবার আমি যদি বলি তার আসার পর আমি গিয়েছিলাম, তখন কি হবে? তার আসার পর, আগে সে আসছে দেন আমি গেছি, আগে তো আমি গিয়েছিলাম তারপর সে আসছে, এখন সে আসছে দেন আমি গিয়েছি। ওকে, তাহলে এবার দেখো, আগে সে আসছে, ঠিক না? সে আসছে, সে আসার পর আমি গিয়েছিলাম, আগে সে আসছে দেন আমি গিয়েছি। তাহলে সে আসছে এই কাজটা আগে হয়েছে, এজন্য এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা আগে হবে। এজন্য এখানে হবে হি হ্যাড কাম। দেখো কাম, কেম, কাম তিনটা কিন্তু, এই যে কাম এটা হলো প্রেজেন্ট টেন্স, কেম পাস্ট টেন্স, আবার কাম পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কিন্তু ঠিক আছে, হেড এর পরে কামই হবে। ওকে, এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা কেম না, কেমটা পাস্ট টেন্স, কামটা প্রেজেন্ট টেন্স, আর একটা খাম এটা পাস্ট পার্টিসিপল হয়। অর্থাৎ তিনটা ফর্ম হলো, আমি একটু লিখে দিই তাহলে সহজ হবে। কাম, কেম, খাম। এই যে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটা একই রকম, এজন্য। ওকে, এবার দেখো হি হ্যাড কাম। তাহলে দেখো আফটার বলেছি না আমি, আফটার, আফটার যদি বলি তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্টটা বসবে। এই যে দেখো আফটার, পাস্ট পারফেক্ট টেন্সটা আফটারের পরে নিয়ে আসছে আমি, এই যে হি হ্যাড কাম, তাহলে আগেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আবার আগেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। হি হ্যাড কাম, আই ওয়েন্ট, আফটার হি হ্যাড কাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আফটার হি হ্যাড কাম তার আসার পর। তাহলে এখানে যেহেতু পর বলেছে এই জন্য আফটার, সে আগে আসছে এই জন্য পাস্ট পারফেক্ট টেন্স, এরপর আমি গিয়েছি এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, আর একটা পাস্ট পারফেক্ট হলে একটা পাস্ট ইনডিফিনিট টেন্সই হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিফোর এবং আফটারের নিয়ম, এভাবে তোমাকে বুঝে নিতে হবে। বিফোর এবং আফটারের বিষয়টা তখনই আসবে, অতীতকালে দুইটা কাজ ঘটবে, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। যদি বিফোর থাকে পাস্ট পারফেক্টটাকে আগে বসাবা, আর হলো পাস্ট ইনডিফিনিটটাকে পরে বসাবা। আফটার থাকলে পাস্ট পারফেক্টটাকে আফটারের পরে বসাবা, আর আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটাই হচ্ছে বিফোর এবং আফটারের নিয়ম। বুঝছো তোমরা? এই পাস্ট পারফেক্ট টেন্সটা বুঝছো? এই পাস্ট পারফেক্ট টেন্সটা তোমরা বুঝছো কিনা? জি ভাই। একটু কমেন্টস করে জানাও। ওকে, এখন আমরা একটা টেন্স নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করি, ফিউচার পারফেক্ট টেন্স করার আগে তার একটা প্রশ্ন করি। আকা কি করতেছে কে?
দেখি এই সেন্টেন্সটা আনসার করো তো। দেখি বলো, তোমরা সবাই আনসার লিখে পাঠাও যে এই আই ভিজিট কানাডা বাই 2025 এই সেন্টেন্সটার মধ্যে কোনটা আনসার হবে সেটা বলো। ক্লাসের শেষে সবাই একটু থাকবেন, আপনাদের সাথে 5 মিনিট একটু কথা আছে। ঠিক আছে, সবাই একটু থাকবেন ক্লাসের শেষে। আচ্ছা, আমি অনেক আনসার পেয়েছি, ঠিক আছে। যারা এই 2 নাম্বারটাকে আনসার বলেছো এবং এই 4 নাম্বার আনসার বলেছো, এই দুইটা আনসার যারা বলেছো তাদের জানাশোনার লেভেল এবং তাদের চিন্তার লেভেল অনেক নিচে। দেখো, তুমি যদি এই প্রশ্নটাকে এভাবে বলো, আই উইল বি ভিজিটেড, কথাটা খুব ভালো করে শুনো, আই উইল বি ভিজিটেড কানাডা বাই 2025, আই উইল বি ভিজিটেড এই শব্দটার বাংলা বলো তো। এটার বাংলা হবে আমাকে ভিজিট করা হবে। আই উইল বি ভিজিটেড, এটা প্যাসিভ। তো তুমি ভিজিট করতেছো নাকি তোমাকে ভিজিট করা হচ্ছে? এমনি তুমি কানাডা যাবা নাকি কানাডা তোমার দেখতে বাংলাদেশ আসবে? তুমি কানাডা যাবা, এটা অ্যাক্টিভে হবে, এটা তো প্যাসিভ হবে না। তাহলে বি নাম্বার যারা 100% বি নাম্বার লিখে আনসার দিতেছো, হ্যাঁ, তাদের অবস্থা কি হবে? এটা আই উইল বি ভিজিটেড, আমাকে ভিজিট করা হয়, এটা প্যাসিভ ভয়েস। তুমি ভিজিট করতে যাবা আমেরিকা, কানাডা, কানাডা তো তোমার ভিজিট করতে বাংলাদেশ আসবে না। তাহলে এটা বি নাম্বার অপশন হতেই পারে না, এটা রং, এটা রং, এটা প্যাসিভ হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। ঠিক কিভাবে এটো প্যাসিভ, এটো একটা প্যাসিভ, এই দুটো প্যাসিভ। আই উইল হ্যাভ বিন ভিজিটেড, এটো একটা প্যাসিভ, এই দুটো প্যাসিভ, এগুলো রং। এই দুটোকে আমি ব্লক করে দিলাম। এবার আসো, এই দুটো আনসার ব্লক। এবার আসো, যদি আমি বলতাম এই যে আই উইল ভিজিট কানাডা ইন 2025, কথা খুব ভালো করে শুনো। যদি আমি বলতাম আই উইল ভিজিট কানাডা ইন 2000, এই যে যদি এখানে ইন বলতাম, বাই না বলে যদি বলতাম ইন, এই যে ইন 2025, এই যে এখানে তো ছিল বাই 2025, পার্থক্য আছে কিন্তু কথার মধ্যে। ইন আমি যদি বলতাম ইন 2025, তাহলে আনসার হতো 1, তাহলে আনসার হতো 1, এই আনসার 1 হইতো, তখন এটা আনসার হইতো। যদি আমি ইন 2025 বলতাম তখন এ নাম্বারটা আনসার হইতো, যদি আমি এরকম বলতাম। ঠিক আছে, এখন আমি তো দেখো ইন 2025 মানে কি জানো? এটা অর্থ হলো যে তুমি 2025 সালেই তুমি কানাডা যাবা। 2026 সালেও যাবা না, 24 সালেও যাবা না, আগেও যাবা না, পরেও যাবা না, তুমি 2025 সালে যাবা। এটাই হচ্ছে 2000 ইন, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। তখন আনসার হবে এই, তখন আনসার হবে এ নাম্বারটা। ওকে, তখন আনসার হবে এ নাম্বারটা। এখন আমি বলেছি বাই 2025, 2025 সালের মধ্যে আমি আমেরিকা যাব, তার মানে কি জানো? কানাডা যাব। তার মানে হলো তুমি 2024 সালেও যেতে পারো, 2023 সালেও তুমি যেতে পারো, ঠিক আছে, 2022 সালেও তুমি যেতে পারো, 2021 সালেও তুমি যেতে পারো। ওকে, আবার এই 2020 সালে আগামীকালও তুমি চলে যেতে পারো। অর্থাৎ তুমি কাজটা এই যে 2025 সাল, 24 সাল, 23 সাল, 22 সাল, 21 সাল,
20 সাল, এই সময়ের যে কোনো এই সময়ের মধ্যে 2025 সালের আগে যে কোনো একটা সময়ে তুমি কানাডা ভ্রমণ করে থাকবা। কিন্তু তোমার কাজটা দেখো, তোমার কাজটা কিন্তু 2026 সালে যাবে না। 2025 সাল হলো তোমার টাইম লিমিটেশন, 2025 হলো তোমার টাইম লিমিটেশন। এই এর মধ্যেই তুমি কাজটা করবা। দেখো তোমার কাজটা কিন্তু এই যে তোমার ব্লক, তোমার কাজটা কিন্তু 2026 সালে যাবে না। অর্থাৎ তুমি কাজটা 2025 সালেও করতে পারো, 2024 সালেও করতে পারো, 23 সালেও তুমি যেতে পারো, 22 সালেও যেতে পারো, 21 সালেও তুমি যেতে পারো, 20 সালেও যেতে পারো, আগামীকালও চলে যেতে পারো, কিন্তু তোমার কাজটা 2026 সালে যাবে না। এটাই হলো বাই। তাহলে ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের পূর্বে, নির্দিষ্ট সময়ের আগে কেউ যদি কোনো কাজ করতে থাকবে না, করে থাকবে যদি বুঝাই, সেটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হয়। এটা আনসার হবে সি নাম্বারটা আনসার। এটাই হলো আনসার, উইল হ্যাভ ভিজিটেড, ফিউচার পারফেক্ট টেন্স। এটা হচ্ছে তোমাদের ফিউচার পারফেক্ট টেন্স। এখানে বাই দ্বারা একটা সময় নিবদ্ধ দিয়েছে। ধরো এখন আজকে হলো সোমবার, তুমি বৃহস্পতিবারের আগে কোনো কাজ করবা, তাহলে দেখো তুমি তার মানে এটা আগামীকালও তুমি করতে পারো, মঙ্গলবারে, বুধবারও তুমি করতে পারো, বৃহস্পতিবারও করতে পারো, কিন্তু তোমার কাজটা শুক্রবার যাবে না। এই বৃহস্পতিবারের আগে যে কোনো একটা সময় তুমি কাজটা করবা। আবার তুমি বৃহস্পতিবারে কাজ করবা মানে তুমি বুধবারও করবা না, আবার শুক্রবারও করবা না, আগেও না পরেও না, ওই দিনেই করবা। এটাই হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। আর একটা ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে আগে ওই কাজটা তুমি সম্পাদন করবা, এর যে কোনো আগে, যেমন 2025 সালের আগেই, 2025 সালের আগে এখনো অনেক সময় আছে। আমি 2020 সালেও করে ফেলতে পারি, 21 সালেও করতে পারি, 22 সালেও আমি কানাডা চলে যেতে পারি, 23 সালেও যেতে পারি, 24 সালেও যেতে পারি, 25 সালেও যেতে পারি, কিন্তু আমি 26 সাল যাবে না আমার কাজটা, এর আগে আমি কাজটা করব। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবং এই ফিউচার পারফেক্ট টেন্সটা তোমার, ফিউচার পারফেক্ট টেন্সটা 100% ইম্পর্টেন্ট একটা টেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। 100% ইম্পর্টেন্ট একটা টেন্স। পার্সনটা কই? হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট টেন্সটা। এই ফিউচার পারফেক্ট টেন্সটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ফিউচার পারফেক্ট টেন্সটা গুরুত্বপূর্ণ, পাস্ট ইনডিফিনিট টেন্সটা গুরুত্বপূর্ণ। পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স এটাও খুব গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় যেগুলো থেকে প্রশ্ন আসে এগুলো হচ্ছে প্রায় এই সকল টেন্স থেকে আসে। তারপর হলো তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর হলো তোমার এই যে পাস্ট পারফেক্ট থেকেও আসতে পারে, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ আর কি টেন্সের মধ্যে। প্রেজেন্ট ইনডিফিনিট এগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ। তাহলে এই ফিউচার পারফেক্ট টেন্সটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসে, প্রায় আসে। তাহলে এই ফিউচার পারফেক্ট টেন্সটা গুরুত্বপূর্ণ। তাহলে আমি তোমাদেরকে এবার একটা ফিনিশিং দিই। দেখো আমি একটা সুন্দর করে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। সেই ফিনিশিংটা হলো, দেখো আমি যদি বলি আই ডু দা I eat rice, এটা দিয়ে করি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কন্টিনিউয়াস। I am eating rice, সরি একটু করে আমি এটা করে দেই। I eat rice, আমি ভাত খাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। I am eating rice, আমি কিভাবে টেন্স গুলো চেঞ্জ করব বারোটা দেখাচ্ছি। I am eating rice, আমি ভাত খাচ্ছি, বর্তমানে কাজটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। I have eaten rice, আমি ভাত খেয়েছি। I have been eating rice for 2 hours, আমি 2 ঘন্টা যাবত ভাত খাচ্ছি। তাহলে দেখো চারটা টেন্স গেল, চারটা টেন্স চলে গেল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি 2 ঘন্টা যাবত ভাত খাচ্ছি। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে তোমার 2 ঘন্টা যাবত, সকাল থেকে, হতে, এগুলো এই কথাগুলো থাকে। তারপর আসো I ate rice, ate past tense, I ate rice, আমি ভাত খাই, ভাত খাই না, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, past indefinite tense। তারপর হলো I was
ইটিং রাইস, আমি ভাত খেয়েছিলাম। when you played ফুটবল, যখন তুমি ফুটবল খেলতেছিলে তখন আমি ভাত খাইতেছিলাম। অথবা I was eating rice while you were watching TV, যখন তুমি টিভি দেখতেছিলে তখন আমি ভাত খাইতেছিলাম। তাহলে দেখো এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে when এবং while এর ব্যবহারটা চলে আসে, when এবং while এর ব্যবহারটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসে। তারপর পাস্ট পারফেক্ট টেন্স, ওকে, I had eaten rice before you came, তুমি আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম। এই যে বিফোর এর ব্যবহারটা পাস্ট পারফেক্টে চলে আসে। আবার এটাকে যদি আমি পাস্ট ইনফিনিট করি, I ate rice after he had come, এই যে দেখো বিফোর এবং আফটার এর নিয়মটা পাস্ট পারফেক্ট টেন্সে চলে আসে। এটা মাথায় রাখতে হবে কোনটা কোন টেন্সে আসে এগুলো। তাহলে আবার হলো I had been eating rice for 2 hours, অর্থাৎ আমি 2 ঘন্টা যাবতেছিলাম, তার মানে এখন আর খাই না। 2 ঘন্টা, এই যে হ্যাড বিন দ্বারা আমি বুঝতে পারছি কাজটা শেষ হয়ে গেছে। ওকে, 2 ঘন্টা উল্লেখ থাকলো, 2 ঘন্টা আগে কাজটা শুরু হয়েছিল, 2 ঘন্টা আগে কাজটা শেষ হয়ে গেছে। ওকে, এখন সেটা আর নেই। ওকে, তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো আমি আবার 4টা বললাম। এই যে প্রথমে এখানে বলেছি 4টা প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, আর এখানে 4টা পাস্ট টেন্স। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস কিভাবে কখন হবে সেটা দেখালাম। এবার ফিউচার পারফেক্টে দেখো, I will eat rice, আমি ভাত খাবো। I will be eating rice, আমি ভাত খাইতে থাকবো। I will be eating rice, আমি ভাত খাইতে থাকবো। তারপর দেখো I will have eaten rice before my father comes, আমার বাবা আসার আগে আমি ভাত খেয়ে থাকবো। খেয়াল করো, বিফোর মাই ফাদার কামস, এই যে আমার বাবা যে আসবে সেটা একটা ভবিষ্যতের নির্দিষ্ট সময়, তার আগে যে কোনো সময় আমি আমার কাজটা করে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো। তাহলে বিফোর মাই ফাদার কামস, এটা যে আসবে সেটা একটা ভবিষ্যতের নির্দিষ্ট সময়, তার আগেই আমি আমার ভাত খাওয়াটা সম্পন্ন করে থাকবো। অর্থাৎ আমার বাবা আসার আগে আমি করতে পারি, আমি একটু পরে করে ফেলতে পারি, আবার একটু সময় নিয়েও করতে পারি। মানে মূল বিষয়টা হতেছে যে আমার বাবা আসার আগেই, যে কোনো সময় আমার বাবা আসার আগেই আমার কাজটা সম্পাদন করে থাকবো, শেষ করে থাকবো, ফিউচার পারফেক্ট টেন্স। তারপর হলো I will have been eating rice, আমি ভাত খাইতে থাকবো until sunset, আমি সূর্যাস্ত পর্যন্ত খাইতে থাকবো। তাহলে দেখো সূর্যাস্ত তো এখনো হয় নাই, হবে অনেকক্ষণ দেরি আছে, ভবিষ্যতে এটা কাজটা শেষ হবে। তাহলে এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে এভাবে 12টা টেন্স বুঝতে হবে, চিনতে হবে। আমি তোমাদেরকে অনুবাদ করে দেখালাম। তোমরা বুঝছো, টেন্সটা বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, যাবত বা ধরে বুঝালে তখন হবে ফর, থেকে বা হতে বুঝালে তখন হবে সিন্স। পরও অনেকে না বুঝতে পারো, সমস্যা নাই, এটা এত কিছু বোঝানোর পরও কিছু মানুষ থাকে বুঝে না। তো তাদের জন্য আমি একটা বিকল্প ব্যবস্থা চিন্তা করতেছি, আমি একটু পরে দেখাই দেব, বিকল্প ব্যবস্থা একটা দেখাই দেব। হ্যাঁ,
তাদের জন্য বিকল্প ব্যবস্থা একটা সিংহভাগরা এটা বুঝতে পারছে। এটা এখন একটু কথা বলি আমি, সেটার নাম হলো সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স। এটা নিয়ে আমরা এখন কথা বলবো, সিকোয়েন্স অফ টেন্স। ঠিক আছে, আমি এই জিনিসটা তোমরা পড়েছো, বাট তোমরা হয়তো অনেকে জানো না। আচ্ছা, জানো আর না জানো সমস্যা নাই, আমি আলোচনা করছি, তোমরা একটু খেয়াল করো। দেখো, এটা একটু ভালো করে বুঝো। আচ্ছা, সেকেন্ড হলো আচ্ছা, এই যে এখানে আমি 5টা সেন্টেন্স লিখেছি, আমাকে একটু বলো এই সেন্টেন্স গুলো কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কোন সেন্টেন্স একটু বলো তো। কোন সেন্টেন্স বলো? সেন্টেন্স, ইয়েস এক্স্যাক্টলি, আমি এটাই জানতে চাচ্ছি। শুনো, এই যে সিকোয়েন্স অফ টেন্সের যে রুলসটা না, এটা অলওয়েজ, এটা এটা তখনই হবে, এটা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য না। অর্থাৎ এই সিকোয়েন্স অফ টেন্সটার রুলসটা প্রযোজ্য হওয়ার জন্য তোমাকে কি বলে এটা, কমপ্লেক্স সেন্টেন্সই হতে হবে। এখন দেখো, এই যে হি সেজ, এটা একটা ভার্ব, যে ভার্বটা একটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আমরা দেখতেই পাচ্ছি, সেজ এটা একটা প্রেজেন্ট টেন্স, এটাও একটা প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স, এবং এটা ফিউচার টেন্স। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন নেরেশন করেছিলা, নেরেশন, তখন নেরেশন একটা কথা পড়ছো, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয়, রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হয় না। এই ধরনের একটা কথা তোমরা পড়ছিলা কিনা, মনে আছে কিনা দেখে একটু বলো তো। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয়, রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হয় না, এরকম একটা কথা তোমরা নেরেশনে পড়েছো। আর এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচে করেসপন্ডিং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। এই ধরনের কথাগুলো তোমরা শুনছো কিনা? হ্যাঁ, এটাই সেই সিকোয়েন্স অফ টেন্স।
শুধু নামটা ভিন্ন, এটা একই জিনিস। সেটা সেটা কি রকম দেখো, বলা হচ্ছে এখানে দুইটা ক্লজ থাকবে, এই যে এটা একটা ক্লজ আর দ্যাট হি ইজ গুড এটা একটা ক্লজ। ওকে, বলা হচ্ছে যদি প্রথম এই ভার্বটা যদি এই ভার্বটা অর্থাৎ এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স এই যে সবগুলাই প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয়, এই যে প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয়, দেখতেই পাচ্ছ তুমি প্রথমগুলো সবগুলো প্রেজেন্ট আর পরেরটা হলো ফিউচার। তাহলে এই যে রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হয় না, এই যে দ্যাট হি ইজ গুড যে টেন্স থাকবে সেই টেন্সই থেকে যাবে, দ্যাট হি ইজ কামিং এটা থেকে যাবে, মানে যে টেন্স আসে সেই টেন্স, কোনো পরিবর্তন হয় নাই। তুমি দেখতে পাচ্ছ আমি কোনো পরিবর্তন করি নাই। তাহলে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয়, রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যদি প্রথম ক্লজের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয়, রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ পরের ক্লজে কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি এই সেই ভার্বটাকে আমি সেইড করে দেই, সেইড পাস্ট টেন্স করে দিই, সেইড এই যে এটাকে আমি পাস্ট টেন্স করে দেই সেইড, এবং এটাকে আমি পাস্ট টেন্স করে দেই সেইড, এটাকে আমি পাস্ট টেন্স করে দেই সেইড, এটারও আমি পাস্ট টেন্স করে দিই। এখন কিন্তু প্রেজেন্ট টেন্স নেই, এই যে রিপোর্টিং ভার্বটা কিন্তু এখন পাস্ট হয়ে গেছে। তাহলে আমরা জানি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট হয়, তাহলে রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। এই হি ইজ গুড যেটা সেটা ওয়াজ গুড হয়ে যাবে। এই যে এটা যেহেতু পাস্ট, এই এটাও পাস্ট হয়ে গেছে। ওকে, আবার দেখো হি সেইড দ্যাট হি ইজ কামিং যেটা আছে সেটা ওয়াজ কামিং হয়ে যাবে। ওকে, এই যে হি সেইড দ্যাট যেটা হি হ্যাজ কাম আছে সেটা হি হ্যাড কাম হয়ে যাবে। হি ওয়েন্ট দেয়ার যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, হ্যাড গন হয়ে যাবে, হ্যাড গন হয়ে যাবে। এই যে দেখো এই ভার্বটা চেঞ্জ হওয়ার সাথে সাথে এই চারটার মধ্যে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট কিংবা ফিউচার হয়, পরের টেন্সে কোনো পরিবর্তন হয় না। কিন্তু রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্সই হতে পারে, অন্য কোনো টেন্স হতে পারবে না। এই যে দেখো সবগুলোই পাস্ট, এটা পাস্ট বলে, এই যে সেইডটা পাস্ট বলে, এখানে সবগুলোই পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এগুলো এভাবে চেঞ্জ হবে। এটার নামই হলো আসলে সিকোয়েন্স অফ টেন্স, এটাই সেই সিকোয়েন্স অফ টেন্স। এখন আমি তোমাদেরকে আরো কিছু এক্সাম্পল দেই। যেমন দেখো আমি বললাম ইফ ইউ কাম যদি তুমি আসো, তাহলে আই উইল গো, আই উইল গো আমি যাব। এখন এটা ইফ ইউ কাম আছে এই জন্য, এই যে ইফ ইউ কাম এখানে প্রেজেন্ট টেন্স আছে এই জন্য পরে যে কোনো টেন্স হতে পারে, আমাদের কোনো মাথা ব্যথা নেই। এবার দেখো আমি ইফ ইউ কাম না বলে আমি যদি বলি ইফ ইউ কেম, ইফ ইউ কেম, এই যে ইফ ইউ কেম বলি পাস্ট টেন্স করে দেই, এই কামটাকে কেম করে দেই, এই যে কামটাকে কেম করে দিলাম, তখন কিন্তু আই উইল গো না, তখন কিন্তু আই উড গো হয়ে যায়, উইলটা উড হয়ে যায়, আই উড গো। এই যে দেখো উইলটা উড হয়ে গেছে, এই যে উড হয়ে গেছে, কারণ আগেরটা পাস্ট এই জন্য পরেরটা পাস্ট হতে হবে, উইলটা উড হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ। ঠিক একইভাবে আমি যদি বলি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। ওকে, তাহলে দেখো এখানে ইজ আছে এই জন্য এখানেও ক্যান নট, কিন্তু যদি আমি এখানে ইজ না বলে ওয়াজ বলি, হি ওয়াজ সো উইক দ্যাট, তখন এই যে এখানে ইজ আছে বলে এখানে ক্যান নট হয়েছে, কারণ প্রথমটা প্রেজেন্ট হলে এটা প্রেজেন্ট হলে পরটা যে কোনো টেন্স হতে পারে, কিন্তু যদি প্রথমটা পাস্ট হয়ে যায় তখন কি এটা ক্যান নট বলা যাবে, তখন বলতে হবে হি কুড নট, এটা ক্যান নটটা কুড নট হয়ে যাবে, কুড নট ওয়াক। এভাবে তোমার পরিবর্তন হবে, ঠিক আছে? এভাবে তোমার এই যে এই জন্য তোমার পরিবর্তনটা হয়। অর্থাৎ মূল কথাটা হলো সিকোয়েন্স অফ টেন্সের মূল কথা যেটা সেটা হলো, আবার এই যে মূল কথাটা হলো রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট কিংবা ফিউচার হয়, পরে যে কোনো টেন্স হয়, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, পরটা শুধু পাস্ট টেন্সই হতে পারে, অন্য কোনো টেন্স হতে পারে না। আবার যদি এরকম বলে যে টিচার সেইড, খেয়াল করো, টিচার সেইড দ্যাট the earth moves around the sun, খেয়াল করো, হ্যাঁ
এই যে দা আর্থস, এই যে এটা সেইড আছে, এখানে পাস্ট টেন্স আছে, এই জন্য তুমি আবার এটাকে মুভস করে দিও না। এটা নিয়ম অনুযায়ী মুভস হবার কথা, প্রথমটা পাস্ট হলে পরটা পাস্টই হতে হয়, প্রেজেন্ট থাকা যায় না। তাহলে এটা মুভস হবে না, কারণ এগুলো চিরন্তন সত্য। চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অবজারভেশনাল ট্রুথ, এই টেন্স গুলো অলওয়েজ অলওয়েজ এগুলো হচ্ছে তোমার ইয়াতে হয়, কি বলে এটাকে, অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই জন্য এই রুলস গুলো এখানে কার্যকর হবে না, সিকোয়েন্স অফ টেন্সে কার্যকর হবে না। তো সিকোয়েন্স অফ টেন্সটা কি বুঝছো? জিনিসটা আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? তোমরা কি আছো? আমার কথা শুনতে পাচ্ছো? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো এগুলাই সিকোয়েন্স অফ টেন্সের মূল কথা হলো এটাই। তোমাকে প্রথম ক্লজটা যদি পাস্ট টেন্স হয়, পরটা পাস্ট টেন্স হবে, পরে কোনো প্রেজেন্ট হয় না। প্রেজেন্ট কিংবা ফিউচার হলে পরে যে কোনো টেন্স হতে পারে। এটা হলো সিকোয়েন্স অফ টেন্সের মূল কথা। এখন আমি কয়েকটা বিষয় দিয়ে তোমাদেরকে একটু বলে দেই। আমাকে কিছু প্রশ্ন করা হয়েছিল, আমি স্ক্রিনটা শেয়ার দেই, একটু খেয়াল করো। কিছু বিষয় আছে, ওয়ান অফ, দেখো, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, the use of, the number of, any one of, the quality of, the quality of, এই সকল ওয়ার্ডের পর যদি কোনো একটা নাউন বসে, সেই নাউনটা প্লোরাল হবে। এগুলোর পরে যে নাউনটা প্লোরাল নাউন হবে, প্লোরাল নাউন, আর ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হলো সিঙ্গুলার ভার্ব। এটা এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলতেছি যে আমি তোমাকে। তাহলে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, দা ইউজ অফ, দা নাম্বার অফ, এনি ওয়ান অফ, দা কোয়ালিটি অফ, এগুলোর পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন দেখো, ওয়ান অফ দা বয়েজ, বয় না হয়ে বয়েস হয়ে যাবে। ওয়ান অফ দা বয়েজ ইজ প্রেজেন্ট, নট আর প্রেজেন্ট। এই যে দেখো, ওয়ান অফ দার পরে নাউনটা প্লুরাল হবে, তার ভার্বটা সিঙ্গুলার হবে। এটা হলো নিয়ম, এই প্রত্যেকটার পরে নাউনটা প্লুরাল হবে, তার ভার্বটা হবে সিঙ্গুলার। ওয়ান অফ দা বয়েজ ইজ প্রেজেন্ট, বয় না হয়ে বয়েস হবে, এবং ভার্বটা আবার সিঙ্গুলার হবে, কারণ এখানে সাবজেক্ট হলো ওয়ানটাই, এই ওয়ানটাই হলো সাবজেক্ট। এখানে দা বয়েজ মূল বিষয় না, অনেকগুলো বালকের মধ্যে থেকে বালক একজন ইজ প্রেজেন্ট, উপস্থিত, তাহলে একজন হলে তো ইজি হবে। এই জন্য এখানে এটা সাবজেক্ট হওয়াতেই এই ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে, ঠিক একইভাবে আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, একটু খেয়াল করো। টু, খেয়াল করো দেখি, আমাকে একটু বলবা, 1/3 of the books as or have been finished.
দেখি বলো এখানে কোনটা আনসার হবে বলো তো, হ্যাভ হবে না হ্যাজ হবে, ভার্বটা কি হবে বলো তো। আচ্ছা দেখো, এগুলাকে বলা হয় ফ্র্যাকশন, এগুলাকে বলা হয় ফ্র্যাকশন, কেমন? এই 1/3, 2/3, 3/3, ওকে, এগুলাকে বলা হয় তোমার 1/3, এগুলাকে বলা হয় ফ্র্যাকশন, ভগ্নাংশ, কেমন? 3/1 শুনো মনে রাখবা, যদি কোনো একটা সেন্টেন্সে এই রকম ভগ্নাংশ দেখো, তাহলে সেই ভগ্নাংশ দেখে কখনো ভার্ব বসাবে না, ভার্বটা বসাবে এই নাউন দেখে, এই নাউনটা দেখে। এখানে সাবজেক্ট হলো এই নাউনটাই, কেমন? এই নাউনটাই হলো সাবজেক্ট। তাহলে দেখো তুমি এই এখানে বুকসটা যেহেতু প্লুরাল, এজন্য ভার্বটা হবে প্লুরাল, এজন্য এখানে হবে হ্যাভ। এখানে 1/3 আছে তার মানে হ্যাজ বসাই দিবে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে হলো বিষয়টা হলো বুকসটা প্লুরাল, এজন্য এখানে ভার্বটা প্লুরাল হবে। ফ্র্যাকশন অনুযায়ী ভার্ব বসে না, ভার্ব বসে তার নাউন অনুযায়ী। আর এখানে বুক আছে এজন্য এখানে হ্যাজ হয়ে যাবে, এই যে বুক আছে এজন্য আনসার হবে হ্যাজ। তাহলে এখানে 2/3 থাকলে ভার্বটা প্লুরাল করে দিও না। মানে মূল বিষয়টা হলো 1/3, 2/3 অনুযায়ী ভার্ব বসে না, ভার্ব বসে তার নাউনটা অনুযায়ী। যেমন এটা যদি আমি সিঙ্গুলার করে দেই তাহলে এটা হ্যাভ না হয়ে হ্যাজ হয়ে যাবে, এটা এখন হ্যাজ হয়ে যাবে। আর এটা যদি আমি প্লুরাল করে দিই তাহলে এটা আমি হ্যাজ না হয়ে হ্যাভ হয়ে যাবে। অর্থাৎ 1/3, 2/3 অনুযায়ী ভার্ব বসবে না, ভার্ব বসবে তার ওই যে নাউন অনুযায়ী, যেটা মেইন সাবজেক্ট সেটা অনুযায়ী ভার্বটা পরিবর্তিত হবে। এটাই হচ্ছে ফ্র্যাকশনের মূল বিষয় আর কি। এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাকে কিছু ছেলে কিছু প্রশ্ন করেছিল, আমি একটু স্ক্রিন শেয়ারই দিই। এটা এখানে কিছু প্রশ্ন পাঠানো হয়েছিল। একটা প্রশ্ন ছিল এরকম, ইফ, প্রশ্নটা ছিল ইফ if either of you take or takes, take or takes, দেখি তোমরা বলো কি হবে বলো। if either of you take or takes কোনটা হবে? ইয়েস, এই যে আমি একটু আগে বলেছি, দেখো আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম, সেটা হলো এই যে আইদার অফ, দেখছো আইদার অফ এর পরে প্লুরাল নাউন হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে অবশ্যই টেক্স হবে, টেক হবে না, কারণ টেকটা প্লুরাল ভার্ব, টেক্সটা সিঙ্গুলার ভার্ব। তাইলে এখানে আনসার হবে টেক। এটা কে জানে আমাকে আনসার দিয়েছিল, এখানে প্রশ্ন করেছিল, এজন্য আমি আনসারগুলো দিয়ে দিচ্ছি। ওকে, ইফ আইদার অফ ইউ টেক হবে, টেক হবে না, টেক্স হবে, টেক্স সিঙ্গুলার ভার্ব হবে। এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, ভার্বের শেষে এস বাই এস যুক্ত হলে ভার্বটা সিঙ্গুলার হয়, প্লুরাল হয় না। তাহলে এখানে ইউটা কিন্তু প্লুরাল, এই যে আইদার অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে ওকে। তো বিষয়টা হলো, হ্যাঁ হ্যাঁ বলেন। জি, আমরা তো জানি ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। হ্যাঁ তো সেকেন্ড পার্সন। সেকেন্ড পারসনের সাথে তো ভার্বের সাথে এস বা ই যুক্ত হয় না। আরে মাইয়া, এখানে কি সাবজেক্ট কি ইউ নাকি? এখানে তো আইদারটা হলো সাবজেক্ট, জি, আইদার অফ ইউ।
এখানে জি তো ভাই তোমার বুঝতে বলছে পারছি। আইদার অফ ইউর ফ্রেন্ডস, এটা তো আর তোমার ইউটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে না, সাবজেক্ট তো আইদারটা। জি আচ্ছা। ঠিক আছে, তারপর গেল 2 নম্বরে হলো, এরপর একটা প্রশ্ন করেছিল ইজ সুহেল আইদার সুহেল অর হিজ ফ্রেন্ড। খেয়াল করো, আইদার সুহেল অর হিজ ফ্রেন্ড। এই যে আইদার সোহেল অর হিজ ফ্রেন্ড, দেখি এখানে কি হবে বলো তো, এখানে ভার্বটা কি ছিল দেখি আমি একটু করে, এখানেও ছিল টেক অর টেকেন, টেক অর টেকস। দেখি তোমরা বলো কোনটা হবে, বলো দেখি। আইদার অর, দেখো এটা কিন্তু আইদার অফ না, এটা আইদার অর, কথা বুঝতে হবে। এই যে দেখো, যদি আইদার অর নাইদার নর এগুলা দিয়ে দুটো সাবজেক্টকে যুক্ত করে, তাহলে হিজ ফ্রেন্ডস আছে, এখানে হিজ ফ্রেন্ডস ছিল, হিজ ফ্রেন্ডস। হ্যাঁ, প্রশ্ন ছিল হিজ ফ্রেন্ডস, হ্যাঁ হিজ ফ্রেন্ডস। তাহলে দেখো এই যে আইদার অর নাইদার নট দিয়ে দুইটা সাবজেক্টে যুক্ত করলে এই যে অর এর পরে যে সাবজেক্টটা থাকবে এটা অনুযায়ী ভার্ব বসবে, এই যে হিজ ফ্রেন্ডস অনুযায়ী ভার্ব বসবে। তাহলে হিজ ফ্রেন্ড যেহেতু প্লুরাল, এজন্য ভার্বটা প্লুরাল হবে, টেক্স না হয়ে টেক হবে। ওখানে আনসার ভুল ছিল, যে প্রশ্নটা এখানে করেছে আমাকে পিকচার দিয়েছে, ওখানে যে আনসারটা দিয়েছে ওই আনসারটা ভুল আছে, এখানে টেক হবে। আইদার অর নাইদার নট দিয়ে দুইটা সাবজেক্টকে যুক্ত করলে অর এর পরেরটা নর এর পরেরটা অনুযায়ী ভার্ব বসে। এই যে এটা যেহেতু প্লুরাল এজন্য টেক ভার্বটা প্লুরাল হবে। হ্যাঁ, এবার আসো, ইট ওয়াজ ভেরি, ইট ওয়াজ এ ভেরি, এটা প্রশ্নটা হলো ইট ওয়াজ এ ভেরি embarrassing or embarrassed situation। দেখি বলো তো এম্বারেসিং হবে না এম্বারেসড হবে, কোনটা হবে দেখি তোমরা বলো। ইট ওয়াজ এ ভেরি এম্বারেসড অর এম্বারেসিং, embarrassed or embarrassing situation। দেখো আমি তোমাদেরকে সহজ করে দিই, দেখো যদি সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তখন প্রেজেন্ট পার্টিসিপল হয়, এখানে হবে এম্বারেস, এম্বারেসিং সিচুয়েশন। ঠিক আছে, এই যে এম্বারেসিং, ইট ওয়াজ এ এম্বারেসিং সিচুয়েশন। ঠিক আছে, এই যে সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তখন প্রেজেন্ট পার্টিসিপল হয়, এম্বারেসিং সিচুয়েশন। আর যদি আমি বলি আই ফিল এম embarrassing or embarrassed situation। এখন কি হবে বলো তো, embarrassed। এই যে আইটা এটা হলো ব্যক্তিবাচক, সাবজেক্ট হলে তখন হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়, এই যে embarrassed হবে आंसर। ঠিক আছে, এখন embarrassing হবে না। সাবজেক্ট যদি বস্তুবাচক হয় প্রেজেন্ট পার্টিসিপল, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তখন পাস্ট পার্টিসিপল। আই ফিল এম্বারাসড সিচুয়েশন, এটা হলো आंसर। এইগুলো আর কি মোটামুটি প্রশ্ন আসছিল, এগুলো আমি आंसर দেওয়ার চেষ্টা করেছি। এখন আজকে টেন্সটা যেটা আমি আলোচনা করেছি, এরপরে যদি তোমরা না বুঝো, রাজন ভাই কি আছেন? জি স্যার, আছি স্যার। আচ্ছা, আমি তো এই ভিডিওগুলোতে আমি নেই নাই, মেবি আপনাদের ইউটিউবে তো আমার আলোচনাগুলো নাই টেন্সের, আমি যতটুকু as far as I know। এই ভিডিওটা লেকচার 5 এর উপর কি স্যার আপনার ক্লাস দেওয়া না? আপনি সজীব রয়, আপনি আপনার প্রশ্নটা করুন প্লিজ।
স্যার এইগুলা যে আমরা যে সিকোয়েন্স অফ টেন্স শিখছি কিংবা আরো যে 12টা শিখছি টেন্সের, এইগুলোর উপরে বিগত বছরে বোর্ড কোয়েকশনের উপরে যদি আমরা এক্সারসাইজটা দিতেন, যে একটা টপিক শেষ হয়েছে যেমন ফিউচার কন্টিনিউয়াস বা বা ফিউচার, এই ধরনের যে এগুলা যদি বোর্ড কোয়েকশনের উপর প্র্যাকটিসটা হইতো তাইলে মনে হয় এটা আরো বেশি এই যে এফেক্টিভ হতো। তোমাকে আমি আই উইল ভিজিট যে দিলাম, আই উইল ভিজিট কানাডা বাই 2025, এটা তো আসছিল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। I have been taking lectures since morning, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। মানে বিষয়টা হচ্ছে তোমার, এখন আমি তো তোমাকে সব এক্সাম্পল তো দিতে পারবো না, আমি তোমাকে কনসেপ্টটা দিয়ে দিলাম। এখন তুমি এটা হচ্ছে কোয়েশ্চেন পেপার, এটা তুমি সলিউশন করবা, করার সময় যে দেখবা যে কোনটা কন্টেন্টস হচ্ছে, তখন না বুঝলে এই ক্লাসের উপর রিভিউ ক্লাস আছে না, সলভ ক্লাস আছে না, তোমাকে তো আমি মেইন কনসেপ্টটা দিয়েছি, এবার তুমি কনসেপ্টটা নিয়ে ওই প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করো। এবার না বললে দেন আমি তোমাকে ওখান থেকে বুঝাই দেবো, বুঝছো কিনা? ওটা আমার দায়িত্ব না। আমি তোমাকে আমার এক্সাম্পল দিয়ে, এখানে যে এক্সাম্পল গুলো দিছি এগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে। এই যে এম্বারেসিং সিচুয়েশন এখন একটু আগে যেটা দিছি না, এটাও বিশ্ববিদ্যালয়ে আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর যেটা আই উইল ভিজিট, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসছিল। সবগুলো এগুলো বিশ্ববিদ্যালয় থেকে ইয়া করা, ঠিক আছে? ওকে স্যার, আপনার জি সাথে স্যার। আমি একটু স্যার যুক্ত করতে চাই, সেটা হচ্ছে একটি প্রশ্ন হচ্ছে মেহেরাজ জি, আপনি আপনার প্রশ্নটা করুন। মেহেরাজ, আপনি আপনার প্রশ্ন করুন প্লিজ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। এই প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে এই কালকে ক্লাসগুলো শেষ করে আপনার কুইজে গিয়ে দেখলাম যে ওখানে মানে অনেক লং লং সেন্টেন্স কতগুলো আর কি, সেগুলো থেকে টেন্স বের করাটা অনেকটা মুসিবত হয়ে যায়। তো আচ্ছা, কোনো টেকনিক আমি কোনো আমি আমি জানা একটু আছে নাকি বলি। যে? রাজন ভাই আপনি কি আছেন? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, আমি একটু স্টুডেন্টের সাথে নিয়ে কথাটা বলতে চাচ্ছি আর কি। বিষয়টা হচ্ছে, আমি যদি ওই কোয়েশ্চেন ধরে ওখানে স্ক্রিপ্ট দেখে যদি পড়াতে চাই, তাহলে ওখানে আমি ধরে ধরে এটা হচ্ছে সলভ ক্লাস হয়ে যাবে, এটা কিন্তু আর বেসিক ক্লাস না। হুম। ওকে, আমি এখানে আজকে যেটা 12টা টেন্সই তোমাদেরকে রিয়েল কনসেপ্টটা শিখালাম। এখন যদি তোমরা আমাকে বলো সলভ ক্লাস নিতে, তাহলে আমি ওই লেকচার শিট থেকে ওখান থেকে সলিউশন করে দিব। এখন আমার দায়িত্ব হচ্ছে বেসিকটা কনসেপ্টগুলো তোমাকে ক্লিয়ার করে দেওয়া, দেন বাকিটা তুমি প্র্যাকটিস করে এরপর না বুঝলে এটার উপর সলভ ক্লাস দেওয়া। রাজন ভাই বুঝতে পারছেন কিনা? সিস্টেম কিন্তু এরকম। স্যার কারণ সিস্টেম আমি একই সাথে সলভ ক্লাস একই সাথে সলভ করে দিব, আবার একই সাথে তোমার বেসিক আলোচনা করব, দুটো জিনিস ইজ নট পসিবল। আপনি দেখতেই পাচ্ছেন আমি বেসিক আলোচনা করতে আমার 2 ঘন্টা চলে গেছে। জি স্যার, আমি আপনার সাথে একমত। তবে স্যার আমরা কিন্তু বেসিক গুলো অলরেডি ভিডিওতে দেওয়া, ওরা কিন্তু ওগুলো যদি দেখতো তাহলে বেসিকে ওদের প্রবলেম হতো না। তাহলে আমরা একটু ওই যে যেমন কয়েকজন যে প্রশ্নগুলো দিছে, ওরা কিন্তু আগে বেসিক গুলো দেখে তারপরে প্র্যাকটিস করে সমস্যার সম্মুখীন হয়েছে। যারা বেসিক গুলো দেয় নাই, দেখে নাই, আমাদের বেসিক গুলো কিন্তু স্যার আগে থেকে ভিডিওতে দেওয়া। তো এই কারণে আমরা ওইভাবে আসলে বেসিকও বাদ দিতে পারতেছি না, আর সলভ ক্লাসও যেতে পারতেছি না। আচ্ছা, এটার একটা সমাধান ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই বের করার চেষ্টা করব। আমি হ্যাঁ, কথা বলে এটা দেখি। একটা সমাধান করেন যে আমরা পার্সোনালি আমরা যেটা করি সেটা হচ্ছে একটা জিনিসের উপর একদিন ক্লাস হবে, সে সেটার উপর পড়াশোনা করবে, পরে লেকচার শিট থেকে সে তার প্রবলেম বের করে আনবে। এই যে আজকে যেভাবে ছবি তুলে প্রবলেম দিয়েছে, এভাবে প্রবলেম দিলে আমার জন্য আনসার দিতে সহজ হয়। জি স্যার, এটা কিন্তু ওদেরকে বারবার বলি আমি এই কথাটা, কিন্তু ওরা যদি এটা পরবর্তীতে না করে তাহলে তো স্যার আমাদের এখন করার কিছু থাকে না। আচ্ছা, কালাই দেবনাথ জি, আপনি আপনার প্রশ্নটা করুন। কালাই দেবনাথ। আর ভাই হ্যালো, আমার আরেকটা আরেকটা কথা বলে প্রশ্ন নেই, ছিল যে, যারা প্রশ্ন করবা তারা অথেন্টিক বই থেকে, অথেন্টিক সোর্স থেকে প্রশ্ন করবা। হুট করে নিজের মতো একটা বানাইয়া নিজের মতো একটা আনসার দিয়ে এভাবে করা যাবে না। কোথায় আসছে প্রশ্নটা, ওটা ছবি সহ বা যেভাবে আসছে ওইভাবে হুবহু তুলে দিতে হবে, এবং ওখানে কি আনসার দিয়েছে এটা দিতে হবে। কারণ সবকিছু একই গ্রামার অ্যানালাইসিস দিয়ে হয় না, এগুলো কনটেক্সট বুঝে 4টা থেকে আনসার বের করতে হয়, ঠিক আছে? ভাই মিনহাজ ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া লেট তো ওই অ্যাডভার্ব নিয়ে জানতাম, তাই লেট আমি কথা শুনছি না, আওয়াজগুলো খুবই ছোট, আমি কোনোভাবে আওয়াজ শুনতে পাচ্ছি না। কালাই দেবনাথ, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই, আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না। আপনি একটু কমেন্টে আপনার না, ও বলছে যে লেট তো এমনি এমনি অ্যাডভার্ব, তাহলে লেটলি বলা হয়েছে কেন? আমি মানে কি বললেন? মানে ও ও বলছিল, আগে কমেন্টে করছিল, আমি দেখছিলাম যে লেট তো এভাবে অ্যাডভার্ব, তাহলে লেটলি বলা হয়েছে কেন? না না, লেট টু অ্যাডভার্ব, লেটলিও অ্যাডভার্ব, দুইটা অ্যাডভার্ব। শুনো, হি ইজ লেট যদি আমি এরকম বলি, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে।
হ্যাঁ হি ইজ লেট, বলো তো এই লেটটা কোন পার্ট অফ স্পিচ? মিস্টার, যিনি প্রশ্ন করছেন তাকে বলতে বলছি। লেট। হ্যাঁ কালাই দেবনাথ, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। আপনি লিখে আনসার দেন, দেখি সবাই আনসার দাও। হি ইজ লেট, এই লেটটা কোন পার্ট অফ স্পিচ বলো, দেখি আনসার দাও সবাই। অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ, কারণ লিঙ্কিং ভার্বের পর কি বসে? এই যে এটা ইজ, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এজন্য এই লেটটা অ্যাডজেক্টিভ। তো লেট যে অ্যাডভার্ব, সবসময় কি অ্যাডভার্ব হয় নাকি? এবার আসো, হি কামস লেট, এবার বলো তো এই লেটটা কি? হি কামস লেট, আমি আস্তে আস্তে আসতেছি, আমি বুঝছি তোমার প্রশ্নটা। হি কামস লেট, এই লেটটা কি বলো? অ্যাডভার্ব। ইয়েস, এটা অ্যাডভার্ব, কারণ এটা ভার্বকে মডিফাই করছে, এটা অ্যাডভার্ব। ওকে, এটা অ্যাডভার্ব। এবার যদি আমি বলি লেটলি হি হ্যাজ completed his graduation, বলো lately he has completed his graduation, এটা কি অ্যাডভার্ব না? এটা কোন ভার্ব বেসিস বলো? অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব। কিন্তু এই যে লেট আর লেটলি কি একই অর্থ দেয়? লেটলি শব্দের অর্থ হলো রিসেন্টলি, সম্প্রতি। লেটলি হি হ্যাজ কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন, সম্প্রতি সে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। এই লেটলি মানে রিসেন্টলি বোঝানো হয়েছে, এটা লেট দেরিতে বোঝায় নাই। আমি কি বুঝাতে পারলাম? জি ভাইয়া। ঠিক একইভাবে আরো দেখো, আরো কিছু ওয়ার্ড আছে এরকম। হি ইজ হার্ড, বলো তো হার্ডটা কি? এই হার্ডটা কোন ভার্ব বেসিস বলো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর আমি যদি বলি হি ওয়ার্কস হার্ড, তখন এটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ওকে, আর আমি যদি বলি এটা অ্যাডভার্ব, এরপর আমি যদি বলি হি হার্ডলি ওয়ার্কস, হি হার্ডলি ওয়ার্কস, এখন এই হার্ডলিটা কি? অ্যাডজেক্টিভ। নো, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। এটা এই হার্ডলিটা ওয়ার্কস কে মডিফাই করছে, যেটা ভার্বকে মডিফাই করে সেটা অ্যাডভার্ব। এই হার্ডলি শব্দের অর্থ কঠোর না, এই হার্ডলি শব্দের অর্থ হলো কদাচিৎ। হি হার্ডলি ওয়ার্কস মানে সে কদাচিৎ কাজ করে, মানে কম কাজ করে, মাঝে মাঝে কাজ করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে ওকে, ধন্যবাদ কালাই দেবনাথ। এরপরে প্রশ্নটা হচ্ছে রিদওয়ানুল হাসান ইস্তিহাক। যে আপনি আপনার প্রশ্নটা করুন, রিদওয়ানুল হাসান ইস্তিহাক। জি ভাইয়া, নট ডট ডট নট ডট ডট বাদ দ্বারা যে দুইটা সাবজেক্টের একটা সেন্টেন্স বলেন ভাইয়া, এটা আর কি বুঝি নাই। এই যে রুলে দেওয়া ছিল কিন্তু এটার আর কি সেন্টেন্স পাই নাই। কি, আমাকে আবার বলেন তো কি বলেন এটা? নট ডট ডট বাট। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হি ইজ নট এ স্টুডেন্ট বাট এ টিচার, এটাই আর কি, এটা একই কথা। হি ইজ নট, নট থাকলে বাট হবে, নট অনলি থাকলে বাট অলসো হবে। যদি এখানে তুমি নট অনলি দিয়ে দাও, এখানে যদি তুমি নট অনলি মেবি ওয়াইফাই কোনো প্রবলেম হয়েছে, আমরা একটু অপেক্ষা করি। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। তো আমি এই ফাঁকে হচ্ছে রুলটা ছিল হচ্ছে নট ডট ডট বাদ দিয়ে যদি যখন একটি সাবজেক্ট যুক্ত হয় তখন সবসময় ভার্বের সবচেয়ে নিকটবর্তী সাবজেক্ট অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো এখানে আচ্ছা আচ্ছা মানে বুঝতে হ্যাঁ হ্যাঁ বলো। জি, সেকেন্ড যে ইয়াটা আছে সাবজেক্ট আছে ওইটার পরে একটা ভার্ব যুক্ত করে দেখায় দিতেন একটু। ও বুঝতে পারছি।
not his friends, not his friends, but he, বলো is হবে না আর হবে? is হবে। is হবে, কেন হবে? এই যে his friends অনুযায়ী ভার্ব বসবে না, ভার্ব বসবে but এর পরেরটা অনুযায়ী, বুঝতে পেরেছো? জি ভাইয়া। এটাই তো জানতে চাইছিলে নাকি? ঠিক আছে, জি ভাইয়া, এটাই মানে সেন্টেন্স ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আর কারো বোধহয় কোনো প্রশ্ন নেই? স্যার, ওকে, ওকে, ধন্যবাদ স্যার। আর বোধহয় কারো কোনো প্রশ্ন নেই, তো স্যার আপনি একটু লিভ নিতে পারেন, আর আমি ওদের সাথে একটু কথা বলবো। ওকে ঠিক স্যার। আছে, ওকে স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।